এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই বসে থেকে ঘুমাচ্ছিস কেন? ঘুমাইনি তো, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে গেছি, তাই একটু বসছি স্যার। তুই বসবি কেন? তোকে কি আমরা বসে থাকার জন্য মাসে মাসে এতগুলো করে টাকা দেই? সরি ছোটো সাহেব। আবার সরি? উঠ, দাঁড়িয়ে থাক, একটুর জন্য বসবি না। ঠিক আছে ছোটো সাহেব। এত বড় একটা কোম্পানিতে তুই দারোয়ানের চাকরি করতে পারছিস, এটাই তো তোর 7 জন্মের ভাগ্য। জি। আমি আর কখনো যদি তোকে দাঁড়িয়ে থাকতে দেখেছি তাহলে তোর খবর আছে। আর শোন, আমার বাবা আসছে, তার সাথে ভালো ব্যবহার করবি। ঠিক আছে। হুম। এরপর সে চলে গেল। আমি লাঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আসলে আমি হলাম এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির দারোয়ান। আর যে আমায় ধমক দিয়ে গেল ওটা রনি চৌধুরী, মানে এই কোম্পানির মালিক শরীফ চৌধুরীর ছেলে। অনেক অহংকারী একটা ছেলে। বড়লোক বলে তার নিচে থাকা গরিবদেরকে মানুষ বলে মনে করে না, সবাইকে মনে করে তার চাকর। আর হবেই বা না কেন, এই কোম্পানি শহরের 1 নম্বরে আছে। আর তার বাবা এক বিশাল বিজনেসম্যান, অনেক টাকা পয়সা, কোনো কিছুর অভাব নেই তার, তাই এত অহংকার তার। মানুষকে মানুষ বলে মনে করে না। আমি দারোয়ান হয়েছি বলে আমায় যা ইচ্ছা বলে, যখন ইচ্ছা থাপ্পড় মারে। কিন্তু তবুও আমি এই কোম্পানিতে চাকরি করছি, এরও এক বিশাল কারণ আছে, যা এখন বলার মতো নয়। সময় হলে সব জেনে যাবেন। সেই সকাল থেকে 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা কোনো মুখের কথা নয়। হাত পা অবশ হয়ে আসছিল, মাথাটা ঘুরপাক কাটছিল। তখন আমি একটু বসি, আর ঠিক এই সময় রকি চৌধুরী এসে পড়ে। ব্যাস, ইচ্ছা মতো বকাবকি করে চলে গেল। আমি কোনো কথার জবাব দেই না, কারণ আমি যদি কোনো কথার জবাব দিই তাহলে হয়তো আমায় থাপ্পড় দিবে, নয়তো আমার বেতন থেকে টাকা কেটে নেবে। তাই আমি চুপচাপ এসব শুনে যাই, কিছু বলি না। শুধু একটাই কারণে, আর আমার হয়ে বলারও কেউ নেই, কারণ এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি চাকরিতে জয়েন দিয়ে বেশি দিন হয়নি, হবে কয়েকটা মাস। আর এই কয়েক মাস কোম্পানির মালিক মানে শরীফ চৌধুরী কোম্পানিতে আসে নাই, কারণ সে অনেক অসুস্থ ছিল, যার কারণে তার ছেলে রনি কোম্পানির দেখাশোনা করছিল। রনি চৌধুরী আসার পরে আমার মতোই দারোয়ানকে ইচ্ছা মতো টর্চার করত, আর সেই জন হয়তো দারোয়ানের চাকরি ছেড়ে চলে গেছে। ফলে রনি চৌধুরী দারোয়ান যোগ করার জন্য সার্কুলার ছাড়ে, আর সেইটা আমার চোখেও পড়ে। তখন আমি বেকার সময় কাটাইতাম। বেকার বললেও ভুল হবে, একটা বইয়ের দোকানে থাকতাম। কিন্তু সেটা বাদ দিয়ে আমি চলে আসি এই দারোয়ানের চাকরি করতে। চাকরিতে আমার তেমন অভিজ্ঞতা নেই, তবে এসব যে চাকরি এটা আমি আগে জানতাম না। একটা দারোয়ান বলে যেভাবে টর্চার করবে, এটা কোনো মানুষের কাজ নয়। আর যে টর্চার করে সে যদি এমন পজিশনে একটাবার আসে তাহলে তার শিক্ষা হবে গরিব মানুষের সাথে কেমন আচরণ করতে হয়। তো যাই হোক, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি, আর সময় গুনছি কখন আমার ডিউটি শেষ হবে আর কখন আমি এই জেলখানা থেকে বের হতে পারবো। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা সময় কেটে গেল। একটু পর গেটের বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি তাকিয়ে দেখি গাড়িটা এই কোম্পানির। এই কোম্পানির যতগুলো গাড়ি আছে সবগুলোতে এই কোম্পানির লোগো মারা আছে, যে কেউ দেখলে খুব সহজে বুঝে ফেলবে। আমিও তাই দেখে বুঝলাম, আর গেট খুলে দিলাম। গেট খোলার সাথে সাথে রনি এসে আমায় জোরে একটা থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এই, গেট খুলতে এতক্ষণ সময় লাগে কেন রে? নিশ্চয়ই তুই আবার ঘুমাচ্ছিলি। না ছোটো সাহেব, আমি তো দেখছিলাম কার গাড়ি। আমাদের গাড়ি থেকে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। কিরে, তুই আমাদের বলছিস কেন? এটা কি তোর বাপের বাড়ি যে তোদের হতে যাবে? আসলে ছোটো সাহেব, কোম্পানির গাড়ি হলে তো কোম্পানির সমস্ত চাকরদেরও হয়, সেজন্য তো তারা নিজেদের মতো করে সেসব যত্নে রাখে। তোর সাহস কত আমার মুখে মুখে তর্ক করিস? তোকে তো আমি পরে দেখে নিব। কেন? ও এমন কি করেছে? আমাদের মাঝে পাশ থেকে এমন কথা শুনে আমি ঘুরে দেখালাম, আর তাকিয়ে দেখি রনির বাবা মানে শরীফ চৌধুরী দাঁড়িয়ে আছে। বাবা, ও গেট খুলে দেওয়া বাদ দিয়ে ঘুমাচ্ছিল। তারপর ওকে কেন মারলে? ও তেমন কিছু না বাবা, তুমি চলো। টেল মি। আসলে ও বলছিল এসব গাড়ি নাকি ওর। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। মানে
এইটুকু সাধারণ জ্ঞান নেই তোমার মধ্যে? এই কোম্পানিতে থাকা সমস্ত জিনিসপত্রের উপর সমস্ত কর্মীদের অধিকার আছে, কিন্তু তারা মালিককে সম্মান জানিয়ে সেই অধিকার চায়নি। সরি বাবা। সরি আমাকে নয়, ওকে বলো। কি বলছেন? একটা 2 টাকার দারোয়ানকে আমি সরি বলবো? এটা কখনো সম্ভব নয়। তোমাকে বলতে হবে। বড় সাহেব, বাদ দেন তো। আমরা গরিব মানুষ। আপনাদের কাছে অপমান হলে আমাদের সম্মান হারায় না, কিন্তু আপনারা বড়লোক মানুষ, আমাদের সামনে ছোটো হলে খারাপ দেখাবে। দেখো, শেখো কিছু এর কাছ থেকে। সামান্য দারোয়ান হয়ে যতটুকু জ্ঞান রাখে, তুমি আমার ছেলে হয়েও এতটুকুও জ্ঞান রাখো না। সরি বাবা, এমন ভুল আর কখনো হবে না। চলো ভেতরে। তারপর শরীফ চৌধুরী আর রনি চৌধুরী ভিতরে চলে গেল। আমি আবার গেট লাগিয়ে আবার এসে দাঁড়িয়ে পড়লাম। জানি না আজকে ছোটো সাহেব আমার উপর কী কী অত্যাচার করবে, তবে তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে কিছু একটা করবেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। গেটের ফাঁক দিয়ে বাড়িয়ে চোখ গেল, আর দেখলাম একটা যুবতী মেয়েকে একটা বয়স্ক মহিলা মারছে আর নিয়ে যাচ্ছে। যুবতী মেয়েটার চোখ দিয়ে অজুরে অশ্রু বয়ে যাচ্ছে, চোখ দিয়ে আশেপাশে সাহায্যের জন্য ইশারা করছে। আমি গেট থেকে বেরিয়ে এসে মহিলাকে ডাক দিলাম। মহিলাটা আমার কথা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল। আমি লাঠি হাতে তার সামনে গেলাম আর জিজ্ঞেস করলাম, এই মেয়েকে এভাবে মারছেন কেন? বয়স্ক মহিলাটা আমার কথার জবাবে বলল, আমার মেয়ে, আমি মারিকাটি আমার ইচ্ছে, এতে কথা বলার আপনি কে? কথাটা শুনে আমার জবাব বন্ধ হয়ে গেল। কথা বলার মতো কিছু রইল না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মেয়েটার চোখের দিকে তাকিয়ে অনেক মায়া হলো। বয়স্ক মহিলাটা মেয়েটার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আমি কিছু করতে পারলাম না, কারণ মা মেয়েকে শাসন করবে, এতে আমার কি করার। যার ফলে আবার ঘুরে আমার জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম, কিন্তু মন স্থির করতে পারছি না। বারবার মেয়েটার মায়া ভরা মুখটা চোখের সামনে ভেসে আসছে। নিজে কষ্টের মধ্যে থাকলে অন্যের কষ্ট বোঝা যায়। মনে মনে ভাবলাম, মেয়েটার হয়তো অনেক কষ্ট, কিন্তু এটাও তো হতে পারে মেয়েটা মেন্টালি অসুস্থ, নয়তো নিজের মেয়েকে এভাবে রাস্তায় মারবে কেন? এর সত্যিটা আমায় জানতে হবে। মেয়েটা আসলে কে, আর কেনই বা তাকে মারছে? এরকম হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখান থেকে না পারছি যেতে আর না পারছি চুপচাপ থাকতে। কেন জানি অস্থির অস্থির লাগছে, মনকে এক জায়গায় স্থির করতেই পারছি না। এভাবে দাঁড়িয়ে থেকে দিন পার করলাম। আমার ডিউটি শেষ হয়ে গেল, যার জন্য আমি অফিস থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আর আমি মেয়েটার নাম কি, বাড়ি কোথায়, এসব কিছু জানি না। তাহলে কি করে তাকে খুঁজবো? কোনো রকম উপায় না পেয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় আমি একা থাকি, বাবা মা তো নেই, আর আজ পর্যন্ত বিয়েও করি নাই, তাই বাসায় আমি একা। কিন্তু একা বাসা থেকে অফিস করা, আবার এসে রান্না করা, এসব করতে অনেক কষ্ট হয়ে যায়। কখনো কখনো তো আমি না খেয়ে শুয়ে পড়ি, আবার কখনো কখনো বাইরে হালকা করে খেয়ে আসি, কারণ রাতে না খেয়ে ঘুমালে সকালে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। আর দাঁড়িয়ে থাকতে না পারলে রনি চৌধুরী আবার বকাবকি করবে, সেজন্য রাতে খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খেয়ে বের হয়ে যাই অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসি। রনি চৌধুরী আসার আগে যদি আমি অফিসে না পৌঁছাই তাহলে আমি শেষ, তাই সবার আগে আমায় অফিসে আসতে হয়। অফিসে এসে গেট খুলে দাঁড়িয়ে যাই। একটু পর থেকে সব কর্মীরা আসতে শুরু করে, তবে ইচ্ছে মতো কেউ প্রবেশ করতে পারবে না। সবার কাছে একটা কার্ড আছে, ওটা দেখালে তারপর আসতে পারবে। এখানে আমার সাধারণ কাজ হয়ে থাকে। আমি তাদের কার্ড হাতে নিয়ে সেই কার্ডে দেখার ছবি আর যার গলায় আছে তার চেহারা যদি মিলে যায় তাহলে তাকে ভিতরে যেতে দেওয়া। আমি আসার পর থেকে আজ পর্যন্ত কারোটা অমিল হয়নি, কারণ বড় কোম্পানি এটা, যার কারণে অনেক সিকিউরিটি, অনেক, যেখানে ফাঁকি দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। একটু কাজে যদি ফাঁকি দেয় তাহলে সেটাও মালিক জেনে যায়, তাই সবাই অনেক সতর্কতার সহিত কাজ করে। আমি সবাইকে এক এক করে চেক করে প্রবেশ করিয়ে দেই আর আবার আগের জায়গায় দাঁড়িয়ে থাকি। তবে আজকে অন্য একটা মতলব নিয়ে দাঁড়িয়ে আছি, যেটা হলো কালকের ওই মেয়েটা যদি এখানকার হয় তাহলে নিশ্চয়ই আবার এই রাস্তা দিয়ে যাবে, আর তার সাথে কথা বলার আশায় আমি দাঁড়িয়ে থাকি। তখন বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি ভালো করে তাকিয়ে দেখি এই কোম্পানির গাড়ি, তাই তাড়াতাড়ি গেট খুলে দিলাম। ড্রাইভার গাড়ি নিয়ে ভিতরে আসলো, তখন আমি আবার গেট বন্ধ করে দিলাম। আমি নিশ্চিত থাকি আজকে আমার কপালে কিছু একটা আছে। কিন্তু তখনই গাড়ি থেকে নেমে আসলো চৌধুরী সাহেব, মানে বড় সাহেব, আর ছোট সাহেব নেই। মনে মনে একটু খুশি হই, যাক আজকে হয়তো নির্ভয়ে থাকা যাবে। বড় সাহেব গাড়ি থেকে নেমে অফিসে চলে যায়। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি, তারপর আবার আমার কাজে আমি মন দেই।
আমি দাঁড়িয়ে থাকতেই দেখি কলেজের ছাত্র ছাত্রীরা কলেজে যাওয়া শুরু করে দিয়েছে। আমি আরও ভালোভাবে দেখতে থাকি, যে করি হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে। দেখতে দেখতে অনেকগুলো ছাত্রছাত্রীরা চলে যায়, কিন্তু কালকের মেয়েটাকে আমি আর দেখতে পাই না। তাই ভাবলাম হয়তো মেয়েটা মেন্টালি অসুস্থ, তাই কালকে অমন হয়েছিল। দেখতে দেখতে সবাই কলেজে চলে যায়, আর কলেজে যাওয়ার ছাত্রছাত্রী শেষ হয়ে যায়, কিন্তু তবুও কালকের মেয়েটাকে আমি খুঁজে পেলাম না। তবে কি আমার ভাবনাটাই ঠিক? মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, কিন্তু কি করে হতে পারে? এত সুন্দর একটা মেয়ে পাগল হবে কি করে? নিজে নিজে দাঁড়িয়ে থেকে এসব আজে বাজে কথা ভাবছিলাম। ঠিক এমন সময় সামনে চোখ পড়তে দেখি একটা মেয়ে ব্যাগ খাদে নিয়ে জুড়ে জুড়ে হেঁটে আসছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো কালকের মেয়েটাই। আমি তাড়াহুড়ো করে গেট থেকে বের হই, কিন্তু মেয়েটা জুড়ে জুড়ে যাচ্ছে, মনে হয় কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই যে শুনছেন, আমি এটা বলে ডাক দিলাম। মেয়েটা থমকে দাঁড়িয়ে পেছনে তাকালো। পেছনে তাকিয়ে আমার দেখতে পেয়ে অনেকটা লজ্জা পেল, যা তার চোখ দেখে বোঝা যাচ্ছিল। আপনার সাথে আমার কিছু কথা আছে। সরি, আমার কলেজে লেট হচ্ছে, পারবো না। তাহলে অন্তত আপনার নামটা বলেন। কেন? নাম শুনে কি করবেন? দরকার আছে, বলেন। আমার নাম বৃষ্টি। খুব সুন্দর নাম। জি, ধন্যবাদ। বাই। একথা বলে আবার বৃষ্টি সামনের দিকে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কিছু দূর যাওয়ার পর আবার একটু পিছনে তাকিয়ে মুচকে হাসি দিল। তাই আমিও আর বেসমাজি হলাম না, আমিও মুচকে হাসি দিলাম। এই হাসাহাসি করা শেষ হলে আমি এসে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম তার মানে মেয়েটা ভালো, কিন্তু কালকে ওর মা এভাবে মেরে মেরে টেনে নিয়ে যাচ্ছিল কেন? কিছুই তো বুঝতে পারছি না। কি থেকে কি হচ্ছে কে জানে। একবার মনে হচ্ছে মেয়েটা অসুস্থ, আবার ভাবছি মেয়েটা সুস্থ, কিন্তু কোনোটাতেই অটুট থাকতে পারছি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখন বাইরে আবার গাড়ির হর্ন বাজলো। আমি তাকে দেখি এটা কোম্পানির, তাই দেরি না করে খুলে দিলাম। গাড়িটা ভিতরে আসার পর আমি গেট লাগিয়ে দিয়ে আবার আগের জায়গায় দাঁড়িয়ে গেলাম। তখন সে গাড়ি থেকে রনি নেমে আসলো, আর তারপর তার মা নেমে আসলো। রনি সোজা আমার কাছে আসলো। আমি ভাবলাম আজকে আমায় অপমান সেই লেভেলে করবে, আর হলো তাই। রনি আমার কাছে এসে বলল, মাম্মি এদিকে আসো। হ্যাঁ বাবা, আসছি। জানো মাম্মি, কালকে সামান্য দারোয়ানের জন্য আমায় বাবা অনেক অপমান করছে। এর কাছ থেকে নাকি অনেক কিছু শেখার আছে আমার। কি রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, রনি যা বলছে তা কি সত্যি? ওকে তো আমি আজ না বাবা, একে এখন কিছু বললে ওই বুড়া সোজা ছাপটা তোকে দায়ী করবে, আর কোনোভাবেই তোকে দোষী হওয়া চলবে না। কিন্তু এই 2 টাকার গোলামকে এত সহজে ছেড়ে দিব? অনেক সময় আছে, মাথা ঠান্ডা রাখ। তুমি বলছো বলে থেমে আছি, নয়তো এতক্ষণে। এই তুই শোন, নেক্সট টাইম আমার ছেলেকে যদি তোর জন্য অপমান হতে হয়, তাহলে তোর কিন্তু নিস্তার থাকবে না, বুঝলি? ঠিক আছে ম্যাম সাহেব। রনি, এ মুখে মাস্ক পরে আছে কেন? কি জানি মাম্মি। এই তুই বল, মুখে মাস্ক কেন পরে আছিস? আসলে ম্যাডাম, আমি অসুস্থ, তাই ডাক্তার বলছে আমি যেন সব সময় মাস্ক পরে থাকি। তুই মাস্ক খুলতো দেখি, তুই কত বড় অসুস্থ ব্যক্তি। ম্যাডাম, মাস্ক খুললে আমার সমস্যা হবে নিঃশ্বাস নিতে। তোকে খুলতে বলছি, তুই খুলবি। প্লিজ ম্যাডাম, আমার অনেক কষ্ট হবে। কি, তুই এই বিশাল কোম্পানির মালিকের স্ত্রীর কথা অমান্য করছিস? আমি হঠাৎ পকেটে হাত দিয়ে ফোন বের করে কানে ধরলাম, তারপর কথা বলে আবার ফোন পকেটে রেখে দিলাম। ম্যাডাম, আপনার বড় সাহেব ডাকছে। হ্যাঁ মাম্মি, বাবা আমার ফোনে বারবার কল দিচ্ছে, মনে হয় খুব জরুরি। চল। এই দারোয়ান, তুই আজকে তো বেঁচে গেলি, কিন্তু একদিন তোকে ধরবো। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। রনির মা আমার ইচ্ছা মতো বকাবকি করতে করতে অফিসের ভিতরে চলে গেল। আমি কোনো কিছুর উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে সময় কেটে গেল। দুপুর পেরিয়ে প্রায় বিকেলের কাছাকাছি চলে এসেছে। এমন সময় দেখলাম রাস্তায় কলেজের ছাত্ররা সাইকেল নিয়ে চেঁচামেচি করতে করতে যাচ্ছে। এটা থেকে বুঝলাম কলেজ ছুটি হয়ে গেছে, আর এখন বুঝি নিশ্চয়ই এদিক দিয়ে আসবে বৃষ্টি। তাই আমি এমন জায়গায় দাঁড়িয়ে রইলাম যেখান থেকে তাকিয়ে বাইরে সব কিছু দেখা যাচ্ছে। ঠিক সেখানে দাঁড়িয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে কলেজের মেয়েরাও চলে আসলো, আর এক সময় বৃষ্টিও আসলো, তবে অনেক আগে থেকে আমার দিকে একটু একটু করে তাকাচ্ছে। আমিও তার দিকে তাকিয়ে রইলাম। এইটুকু জায়গায় পার হওয়ার সময় সে অনেকবার আমার দিকে তাকালো। তার পাশে তার বান্ধবীরাও ছিল, কিন্তু তারা এটা একটুও খেয়াল করে নাই। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেল, যেখানে আমি আর বৃষ্টিকে দেখতে পেলাম না। কিন্তু বৃষ্টির চেয়ে থাকাটা আমার মনের মধ্যে দাগ খেটে গেল। কি সুন্দর যেন একটা মায়া দরানো দৃষ্টি। এমন দৃষ্টিতে আমি পড়তে তো পুরো শেষ হয়ে যাব। কোনোভাবেই সেই মুহূর্তগুলো বলতে পারছি না।
নিজে নিজে দাঁড়িয়ে থেকে তার কথা ভাবছি আর মুস্কি মুস্কি হাসছি, কিন্তু কেন হাসি তা জানি না, তবে নিজের অজান্তি হাসি আসছে। কিছুই বুঝতে পারলাম না। আজকের আগে এমন অনুভূতি আর কখনো আমার হয়নি। কখনো এমন ছটফটানি রোগে আক্রমণ করে নাই আমাকে। এর কারণও আমি খুঁজে পেলাম না, কিন্তু দোষীকে খুঁজে পেলাম, আর সে দোষী হলো বৃষ্টি। কারণ তাকে দেখার পর থেকে আমার এমন হচ্ছে, কি জানি কি একটা কানেকশন চালু হয়ে গেছে তার সাথে। আমার সব কিছু যেন উল্টাপাল্টা লাগছে, তাকে ছাড়া কিচ্ছুই ভালো লাগছে না। দাঁড়িয়ে থেকে আনমনে এসব আবুল তাবুল ভাবছিলাম। এরই মধ্যে কখন যে সময় চলে গেছে টের পাইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর কয়েক মিনিট আমার ডিউটির সময় বাকি আছে। এটা দেখে মুখের এক কোণে আবার সেই মুচকি হাসি দেখা দিল, কারণ মনে মনে ভাবলাম যাক, সময় পার করার এক বিশাল ওষুধ পেয়ে গেছি আমি, যার কথা ভাবলেই সময় নিজের অজান্তে পেরিয়ে চলে যায়, আর আমার ডিউটি করতে তেমন কষ্ট হবে না। কিন্তু চিন্তা তো একটাই, রনি যদি এসে আমায় এভাবে চিন্তিত অবস্থা দেখে তাহলে না জানি কতই না অপমান করবে। আর তাই যেদিন রনি আসবে সেদিন একটু সাবধান থাকতে হবে, যাতে রনি এসে অপমান করার কোনো সুযোগ না পায়। এমন সময় দেখলাম আমার ডিউটির সময় শেষ আর নাইট ডিউটির লোক এসে পড়েছে। তাই আমি আর দাঁড়িয়ে না থেকে বাসার দিকে রওনা হলাম। খুশি খুশি মনে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। অবশ্য সকালে গোসল করে যাই, কিন্তু প্রতিদিন করতে পারি না। ঘুম থেকে উঠে একটু দেরি হলেও সেদিন গোসল না করেই চলে যেতে হয়, যেমনটা আজকে হয়েছিল, সেজন্য এখন গোসল করতে হচ্ছে। গোসল করা শেষ হলে রান্না করে গেলাম। রান্না করার মতো তেমন কিছু নেই, তাই একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলাম। ইচ্ছা মতো যা যা লাগবে সেসব কিনে নিলাম। অবশ্য নিজের ইচ্ছা মতো কিনবো না, তো খার ইচ্ছা মতো কিনবো। আমার তো আদেশ করার মতো বউ নাই, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। দুজন মিলে মারামারি ঝগড়া করব আর রান্না করব। হাজার ঝগড়া হলেও কেউ কখনো কাউকে ছেড়ে যাব না। তো যাই হোক, এসব মনের ইচ্ছার কথা থাক, আপনাদের বলার পর যদি বাস্তবে সেসব পূরণ না হয় তাহলে তো আমাকে সবাই বাস দেবে। প্রয়োজন মতো সব কিছু নিয়ে আবার বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। বাসায় এসে একে একে দেখে শুনে ঠিকঠাক করে নিলাম। এরপর রাতের জন্য কিছু রান্না করতে হবে, নয়তো রাতে আজকেও না খেয়ে ঘুমাতে হবে। তাই আজকে আর না খেয়ে থাকতে চাই না। তাই কোনো রকম ভাবনা চিন্তা বাদ দিয়ে রান্না করা শুরু করে দিলাম। অনেকক্ষণ সময় কেটে গেল রান্না করতে লেগে। তারপর রান্নার কাজ শেষ হলো। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুমটা অনেক সুন্দর হলো, তাই সকালে আজকেও উঠতে দেরি হয়ে গেল। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উঠে নাস্তা বানাতে লেগে পড়লাম। নাস্তা বানিয়ে নিজে খেয়ে নিলাম। তারপর অফিসের দারোয়ানের পোশাক পরে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে গেলাম। গেট খুলে দিয়ে আমার কাজ আমি শুরু করে দিলাম। দাঁড়িয়ে গেলাম গেটের পাশে। একটু পর গেটের বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি গাড়ির দিকে তাকিয়ে দেখি এটা অফিসের গাড়ি, তাই দেরি না করে তাড়াতাড়ি গেট খুলে দিলাম। আমি গেট খোলায় ড্রাইভার গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো। তারপর আমি আবার আগের মতো করে গেট লাগিয়ে দিলাম। গেটের পাশে দাঁড়িয়ে আছি আর একটু পর পর রাস্তার দিকে তাকাচ্ছি কখন বৃষ্টি আসবে। দাঁড়িয়ে থাকতে থাকতে সময় পার হয়ে গেল। রাস্তার দিকে তাকিয়ে দেখি কলেজের ছাত্রছাত্রীরা কলেজে যাওয়া শুরু করে দিয়েছে। এটা দেখে আমার মনের মধ্যে কেন জানি একটু আনন্দ আনন্দ লাগলো। মনে মনে বলতে লাগলাম এখনই বৃষ্টি আসবে এই দিক দিয়ে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, অনেকটা সময় পেরিয়ে গেল। কলেজের ছাত্রছাত্রীরা যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু বৃষ্টি এলো না। খুব অবাক হলাম আমি। সবাই আজকে আসছে, কিন্তু বৃষ্টি কেন আসছে না? কি হয়েছে তার আবার? এসব ভাবতে ভাবতে দেখি তার বান্ধবীরা, মানে কালকে বিকালে যাদের সাথে বৃষ্টি বাসায় গেছিল, তারা সামনে দিয়ে চলে গেল। আমি তাদের থামাতে চাইলাম, কিন্তু কি মনে করবে না করবে ভেবে আর তাদের ডাক দিলাম না। আমি আবার আমার চাকরিতে মন দিলাম। আজকে অফিসে একটু শান্তি মতো থাকা যাবে, কারণ আজকে রনি অফিসে আসে নাই, আর এটাই আমার ভালো। সেজন্য আরামে আরামে দিন কাটাইলাম। আসলে রনি অফিসে এসে কোনো কাজ করে না, শুধু আড্ডা দেয়। মন চাইলে করলো, না চাইলে না করলো। আপনারা ভাবছেন আমি দারোয়ান হলে মালিকের সম্পর্কে কে জানবো? আরে ভাই, রনি অফিসে আসলেও সে একটু পরপর বাইরে ভেতরে বাইরে ভিতরে এরকম করে যাওয়া আসা করে। আর কেউ যদি অফিসে কাজ করে তাহলে এত ঘন ঘন বাইরে কেন আসবে? কাজ নিয়েও তো বিজি থাকার কথা। তো যাই হোক, আমি সেসবে কান দিয়ে আমার লাভ নেই। আমার কাজ আমায় করতে হবে, আর তাদের কাজ তারা করবে, কোনো ব্যাপার না। এভাবে দিনটা প্রায় কেটে গেল। দুপুর পেরিয়ে বিকেলে আসলো, আর বিকেলে কলেজ ছুটি হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা বাসায় যাচ্ছে। সবার পর দেখলাম বৃষ্টি বান্ধব বেড়ে যাচ্ছে। আমি তাদের ডাক দিলাম, তখন তারা আমার ডাক শুনতে পেয়ে আমার কাছে আসলো। তোমরা কি বৃষ্টির বান্ধবী? আমার এই কথার উত্তরে তারা হেসুচক উত্তর দিল।
আমি তাদের জিজ্ঞেস করলাম, আজকে বৃষ্টি আসে নাই কেন? তখন বৃষ্টির বান্ধবী যা বলল তা শুনে তো আমি থমকে গেলাম। আসলে ছোটোবেলায় বৃষ্টির মা মারা যায়, কয়েকদিন পর তার বাবা মারা যায়। তারপর থেকে সে তার চাচার বাসায় থাকে, কিন্তু মেয়ের মতো হয়ে নয়, একটা চাকরের মতো হয়ে। বাসার সমস্ত কাজ তাকে দিয়ে করিয়ে নেয়। বৃষ্টি অনেক ভালো একটা ছাত্রী, কিন্তু তার চাচা তাকে পড়াশোনা করতে দেয় না। কলেজে আসলে তার চাচি এসে জোর করে টেনে বাসায় নিয়ে যায়। সেদিন বাসায় কাজ রেখে নাকি কলেজে চলে আসছে, আর তাই তার চাচি এসে তাকে জোর করে বাসায় নিয়ে যায়, কিন্তু তেমন মারধর করে নাই, এমনি কয়েকটা থাপ্পড় দিচ্ছে। আর বৃষ্টি ক্লাস করবে বলে কলেজের বাইরে এসে তার চাচিকে অনেক অনুরোধ করছে, কিন্তু সে শুনে নাই। সে নাকি কলেজে আসে কাজ করার ভয়ে, আর কলেজে এসে নাকি সে ছেলেদের সাথে ঘোরাঘুরি করে। এই সহ হাজার কথা সেদিন বলছে কলেজ ভর্তি ছাত্রছাত্রীর মাঝে, যার জন্য সেদিন বৃষ্টি অনেক কান্না করেছে। বৃষ্টির বান্ধবীর মুখে এসব শুনে আমার অনেক কষ্ট হলো। আমিও তো এতিম, আর এতিম হয়ে এতিমের দুঃখ অবশ্যই বোঝা যায়। আমি বুঝতে পারলাম বৃষ্টি কতটা কষ্টে আছে। এমন কষ্ট দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু মরে গেলেও তো সব কিছু শেষ হয় না, আর তাই বাঁচতে হয়, বেঁচে থাকার পথ খুঁজে নিতে হয়। বৃষ্টির বান্ধবীরা চলে গেল। আমি দাঁড়িয়ে থেকে ওসবই ভাবলাম। বৃষ্টিকে যদি এমন কষ্ট থেকে বাঁচাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আসলে এমন কষ্টে থাকলে সবাই মনে মনে বলে কেউ একজন আসুক আর আমার এই কষ্ট থেকে মুক্তি দিয়ে নিয়ে যাক, কিন্তু আমি ছেলে হয়ে একটা মেয়েকে কি করে সাহায্য করব? কী অধিকার নিয়ে তাদের সামনে যাব? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় আমার মাথায় আসলো পৃথিবীর সব থেকে বড় অধিকার স্বামী স্ত্রীর। আমি যদি তাকে বিয়ে করি, আমার কাছে নিয়ে চলে আসি, অবশ্যই আমারও তাকে ভালো লাগে। কিন্তু বৃষ্টির চাচা আর চাচি কি আমার সাথে মানে একটা দারোয়ানের সাথে বৃষ্টি বিয়ে দিবে? বর্তমান সমাজে সব মেয়ের বাবা মা খুঁজে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে, কিন্তু কেউ খুঁজে না একটা মধ্যবিত্ত করে ছেলে, যে তার মেয়েকে টাকার উপর ঘুমাতে না পারলেও সারা জীবন সুখে রাখতে পারবে। আর সেই জন্যই তো আজ এত বিচ্ছেদ। তো যাই হোক, আমি দাঁড়িয়ে থেকে এসব ভাবছিলাম আর চিন্তা করলাম বৃষ্টির বাসায় যাব কি না। অবশেষে ফাইনাল করেই নিলাম বৃষ্টির বাসায় আমি যাব, আর তার চাচা চাচিকে বিয়ের প্রস্তাব দেব। যেই বাবা সেই কাজ। পরদিন সকালে আমি বৃষ্টির বান্ধবীর কাছ থেকে তার বাসার অ্যাড্রেস নিয়ে রাতে ডিউটি শেষ করে আমার বাসার কাছে থাকা একজন মুরব্বীকে নিয়ে রওনা হলাম। কিছুক্ষণ পর বৃষ্টির বাসায় এসে হাজির হলাম। কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে, হাতে ঝাড়ু, শরীরে অনেক ধুলাবালি, মনে হচ্ছে সে কাজ করছে। আমি আর কাকু ভেতরে এসে বসলাম। একটু পর তার চাচা চাচি এসে বসলো। আমি তাদের সব কথা খুলে বললাম বৃষ্টিকে আমার পছন্দ হয়েছে আর তাকে আমি বিয়ে করতে চাই। বাকিটা মুরব্বী কাকু দেখে নিল। অনেক কথা বলার পর বৃষ্টির চাচা চাচি অবশেষে রাজি হলো। বৃষ্টি রুম থেকে জানালা দিয়ে তাকিয়ে আছে। এবার কাকু তাদের বলল দিন তারিখ কবে ঠিক করা হবে। তখন বৃষ্টির চাচা চাচি বলল তারা নাকি কোনো অনুষ্ঠান করতে চায় না, তাদের নাকি কোনো তেমন আত্মীয় নাই, তাই আমাদের মাঝেই শেষ করে দেবে। তাদের কথা শুনে বুঝলাম বৃষ্টির জন্য তারা এতটুকু খরচ করতে চায় না, তাকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই যেন তারা বেঁচে যায়। যার কারণে আমিও আর অমত দিলাম না, কারণ আমি তো বৃষ্টিকে এই বিপদ থেকে নিতে এসেছি। তাই গোপনীয়ভাবে বিয়ের কাজ সারা হয়ে গেল। বৃষ্টিকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার আর বৃষ্টির বিয়ে হয়ে গেল, কিন্তু আর 10টা বিয়ের মতো হলো না। আমাদের ছিল না কোনো সাজানো বাসর ঘর, ছিল না পুরো বাড়ির আলোয় ভরপুর। চারদিকে ময়লা আবর্জনা পড়ে আছে, ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কোনো রকমের একটু গুছিয়ে সেইটা বাসর ঘর বানালাম। পাশের ফ্ল্যাটের বাবিরা। আমি বরের সাজে ঘরে প্রবেশ করলাম। সাধারণ নিয়ম অনুযায়ী বউ এসে নাকি বরকে সালাম করে, আমি তো তাই শুনছি, কিন্তু আমার বেলায় তার কিচ্ছু হলো না। বৃষ্টি ওখানে বসে আছে। আমি কিছু মনে না করে বৃষ্টির পাশে গিয়ে বসলাম আর হিয়াবর ঘুমটা তোলার জন্য 2টা হাত বাড়িয়ে দিলাম। ঠিক এমন সময় আমায় অবাক করে দিয়ে বৃষ্টি বলে উঠল, দাঁড়ান। বৃষ্টির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। হাত অভাবেই রেখে আটকে গেলাম, যেন পাথর হয়ে গেছে। আপনি আমার শরীরে হাত দেওয়ার আগে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলতে পারো, সমস্যা নেই। আমি আপনার স্বামী হিসেবে মানতে পারবো না। মানে কেন? কারণ আমার মনে এক বিশাল স্বপ্ন জায়গা করে আছে, যেটা আমি পূরণ করতে চাই। আর তার জন্য ওই বাসা থেকে বের হওয়া আমার দরকার ছিল। তাই আমি আপনায় ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে চলে আসি। প্লিজ আমায় খারাপ ভাববেন না, আর তাড়িয়েও দিবেন না। তার মানে আপনার স্বপ্ন পূরণ করতে আমায় ব্যবহার করেছেন? জি, এখন আপনি চাইলে আমার উপর স্ত্রীর অধিকার দেখাতে পারেন, কিন্তু সেটা আমার মন থেকে পাবেন না। দেখুন, গরিব হতে পারি, তবে এতটাও নিচ মনের মানুষ নই আমি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে যান। গুড নাইট। একথা বলে আমি একটা বালিশ আর চাদর নিয়ে বাইরে চলে আসলাম। আমি বাইরে চাদর ফেলে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম আমার জীবনে কোনো কিছু থাকে না যেটা
একটু মন থেকে চাই সেটাও পেয়ে হারিয়ে ফেলি, কখনো আপন করে পাই না। আমার কপালটাই খারাপ, তো কি আর করার, মানতেই হবে সব। না জানি সামনে আর কি কি বাকি আছে আমার। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম তেমনটা হলো না আমার, মনের মধ্যে কেন জানি কেমন হচ্ছে। তাই খুব সকালেই উঠে পড়লাম। বালিশ আর চাদর নিয়ে দরজা খুলে রুমে এসে দেখি বৃষ্টি ঘুমিয়ে আছে। কি সুন্দর মায়াবী চেহারা। মেয়েরা ঘুমিয়ে থাকলে আসলেই তাদের অনেক কিউট লাগে, আর যদি সেটা ক্রাশ হয় তাহলে তো কোনো কথাই থাকলো না। যেহেতু এটাও আমার ক্রাশ, তাই আমিও অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ বৃষ্টির ঘুম ভেঙে গেল আর আমায় এভাবে দেখে অনেকটা রেগে গেল। এই কি দেখছেন আপনি, অসভ্য কোথাকার! দেখুন, আপনি ভুল ভাবছেন। আপনার কি কোনো ভদ্রতা বলতে কিচ্ছু জানা নেই নাকি? হ্যাঁ, একটা অচেনা মেয়ের রুমে ঢুকে তার দিকে এমন জঘন্যভাবে তাকিয়ে আছেন। আসলে আমি কোনো খারাপ মতো এখানে আসিনি, বিশ্বাস করেন। তা তো দেখতেই পাচ্ছি, অসভ্য একটা ছেলে। আমি তো আপনার ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি তো একটা অভদ্র ছেলে যার ক্যারেক্টার ঠিক নেই। আপনি ভুল বুঝতেছেন। তবুও আপনি দাঁড়িয়ে আছেন, যান এখান থেকে, বের হন বলছি। আপনি কি জানেন না একটা মেয়ের রুমে ঢুকতে হলে নক করতে হয়? সরি, আসলে যান বলছি, অসভ্য কোথাকার! মনটা অনেক খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বেরিয়ে চলে আসলাম। আমি তাকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিলাম, অথচ সে কী ভাবলো, ছি, সব দোষ আমার। কী থেকে কি হয়ে গেল? প্রথম দিনই আমি বৃষ্টির কাছে ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেলাম। আর হবই বা না কেন, কারণ আমি তো তাকে ভালোবাসছিলাম। কিন্তু সে তো আমায় ভালোবাসে নাই, আমার শুধু ব্যবহার করেছে। খুব কষ্ট হচ্ছে এসব ভাবতে, তবুও চুপটি করে মেনে নিলাম। আর আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি রান্না করে গিয়ে নাস্তা বানালাম। আগে শুনেছি বিয়ের পর বউ বরের জন্য নাস্তা বানায়, আর আজ প্রথম বর বউয়ের জন্য নাস্তা বানাচ্ছে। কি আজব এক নিয়ম। নাস্তা বানানো শেষ হলে আমি নাস্তা করে নিলাম আর বৃষ্টির জন্য নাস্তা নিয়ে এনে দরজার বাইরে টেবিলে রেখে দিলাম। বৃষ্টিকে ডাক দিয়ে নাস্তার কথা বলতে চাইলাম, কিন্তু তাকে ডাকার মতো সাহস আর মুখ কোনোটাই নেই আমার। তাই আমি তাকে না ডেকে দরজা লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে আসলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম অনেক আগে, কিন্তু তবুও আজকে অফিসে দেরি। কি ভাগ্য আমার, কিছু করার নেই। জ্ঞানীরা বলে গেছে, কাউকে সাহায্য করতে গেলে আগে নিজে সাবধান হয়ে যাও, কারণ কারো উপকার করলে বাস খাওয়ার জন্য রেডি থাকতে হয়। আমারও তাই হলো, মিথ্যা ভালোবাসার মায়াপুর অযথা কষ্ট টেনে আনলাম। এখন তো আর কিছু করার নেই, যতদিন বাঁচবো এই কষ্ট বয়ে বাঁচতে হবে। এসব ভাবতে ভাবতে অফিসের দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। তাকিয়ে দেখি দরজা খোলা। তার মানে রনি এসে গেছে, কারণ আমি বাদে এই গেটের চাবি কেবল রনির কাছেই থাকে। বুঝলাম আজকে আমার কপালে অনেক কিছু আছে, আর তার জন্য রেডি হয়ে গেলাম। আমি সোজা ভিতরে গিয়ে হাজিরা করে আসার সময় রনি আমায় ডাকলো। এই দারোয়ানের বাচ্চা, দারোয়ান এদিকে আয়। জি ছোটো সাহেব। এটা কি তোর বাপের বাসা পেয়েছিস যে ইচ্ছে মতো আসবি যাবি? আসলে ছোটো সাহেব, আমার... চুপ, ফকিরের বাচ্চা ফকির। তোকে না বলছি অনেক ভোরে এসে বসে থাকবি, আর তুই এত পরে আসছিস। ছোটো সাহেব, শুধু 10 মিনিট দেরি হয়েছে তো। তুই আমার মুখে মুখে তর্ক করিস, তোর তো সাহস কম না। বেশ, অপমান করার মতো একটা পয়েন্ট খুঁজে নিল, আর সবার সামনে আমার ইচ্ছা মতো অপমান করে নিল। আমি মুখ বন্ধ করে শুনে গেলাম, কারণ জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আর হয়তো থাকবেও না। কারণ গরিবদের সারা জীবন এভাবে বড়লোকদের অত্যাচার সহ্য করে আসতে হয়। অফিসে থাকা সবাই আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে অফিস থেকে বেরিয়ে আসলাম। গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। অনেক অনেক কষ্ট হচ্ছে, যা বলে বোঝানোর মতো নয়। আর কাকে বা বলবো? পৃথিবীতে আপন বলতে আমার কে আছে যে তাকে আমার মনের দুঃখের কথা বলবো? সবাই শুধু স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না। আমি এক আজব পাবলিক যে শুধু মানুষকে আপন করতে জানে, কিন্তু কারোর সাথে অভিনয় করতে জানে না। সেজন্যই তো আমার কপালে এত দুঃখ, এত অপমান। একবার বাসায় অপমান, একবার অফিসে অপমান। জীবনে কি আর বাকি আছে ভাই? শালা, এখন তো মনে হচ্ছে কী জন্যে আমি বেঁচে আছি। বেঁচে থাকার কারণই তো খুঁজে পাচ্ছি না। সারাদিন একইভাবে দাঁড়িয়ে রইলাম। অনেক কষ্টের পর আমার ডিউটি শেষ হলো। আমি ডিউটি শেষ করে বাসার দিকে রওনা হলাম। বাসায় গেলে বৃষ্টিকে এক নজর দেখতে পাবো, আর এতেই আমার সুখ। এর চেয়ে বেশি সুখ আমার কপালে নেই। সারাদিন দাঁড়িয়ে থাকার পর এখন হেঁটে বাসা পর্যন্ত যাওয়া আমার সম্ভব নয়, তাই রিক্সায় উঠলাম আর বাসার সামনে এসে নেমে গেলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে যাওয়ার সময় দেখতে পেলাম সকালে বৃষ্টির জন্য যেই নাস্তা বানিয়েছিলাম সেটা এখন ডাস্টবিনে পড়ে আছে। সেটা দেখে আমার অনেকটাই খারাপ লাগলো। এই নাস্তা বানানোর জন্য অফিসে দেরি হয়ে অপমান হলাম, আর সেই নাস্তা সে খেলোই না, উল্টো ডাস্টবিনে ফেলে রাখলো।
আমি আর না দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি বাসাটা একটু পরিষ্কার, কারণ মেয়ে মানুষ থাকলে বাসা কখনো অপরিষ্কার রাখবে না। আমি সোজা আমার রুমে চলে গেলাম। রুমে এসে দারোয়ানের রেড স্কুলে সাধারণ পোশাক পরে নিলাম। তারপর গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। ভাবলাম হয়তো বৃষ্টি আমায় খেতে দেবে, কিন্তু আমি একটু বেশি আশা করে বলছিলাম। তাকে দেখে বৃষ্টি শুয়ে আছে। খাওয়া দাওয়া করবো, আসেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি কি একটু শান্তিতে থাকতে দিবেন না? শান্তিতে থাকবো বলে এখানে আসলাম, এখানেও আপনি শান্তিতে থাকতে দিচ্ছেন না। আসলে আমি বলছিলাম, কি বলেছিলেন? হ্যাঁ, কি বলেছিলেন? দেখুন, আমি আগেই বলে দিয়েছি, আমার উপর কোনো রকম অধিকার খাটাতে আসবেন না, নয়তো খুব খারাপ হবে। আমি ভাবছি হয়তো আপনি খাননি, তাই। আমি কি ছোট বাচ্চা যে না খেয়ে শুয়ে থাকবো? ও সরি। হাইসে দয়ালু। আমি আর কিছু বললাম না, নিজে নিজে খেয়ে নিলাম। এতদিন যেভাবে একা একা খেয়েছি, তাহলে আজকেও খেতে পারবো। খাওয়া দাওয়া করে এসে দেখি আমার রুমের বাইরে টেবিলে বালিশ আর চাদর রাখা। আমি সেগুলো নিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিজে খেয়ে বৃষ্টির জন্য রাখলাম। বৃষ্টি তো খাবে না সেটা আমি জানি, তবুও রাখলাম আর বৃষ্টিকে ডেকে তুললাম। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এত সকালে কেন ডাকছেন? আসলে কি আপনি আমায় শান্তিতে থাকতে দিবেন না? এই নিন 3000 টাকা, কলেজের পরীক্ষার ফি দিয়েন, আর নিজের বইটই কোনো কিছু কেনা লাগলে কিনে নেবেন। এবার এখান থেকে যান। তারপর আমি অফিসে চলে আসলাম। সারাদিন ডিউটি করে রাতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি বৃষ্টি পড়তে বসেছে। আমি গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। খেতে দেওয়ার তো কেউ নাই, তাই নিজে খেতে বসে গেলাম। তখন বৃষ্টি হঠাৎ বলল, দেখুন, আপনি আমায় টাকা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, আবার থাকতে দিচ্ছেন, অনেক উপকারও করেছেন, আর আমি থাকায় বিয়েও করতে পারছেন না। তবে এটার বেশি দিন হবে না। চাকরি পাওয়ার পর আমি আপনায় মুক্তি দিয়ে দিব। মুক্তি এত সহজে দিতে পারলে তো ভালো। এর মধ্যে প্লিজ আপনি আমার উপর স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। আর কোনো কথা না বলে আমি শুয়ে পড়লাম। সারাদিন অনেক দখল যায় আমার উপর, আর সেজন্য রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। সকালে উঠে আবার অফিসে চলে গেলাম। আর বৃষ্টি কলেজের সময় হলে কলেজে চলে যায়। এভাবে আমাদের দুজনের আলাদা আলাদা দিন কাটতে লাগলো। দেখতে দেখতে বৃষ্টির পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিদিন গাড়ি ভাড়ার টাকা আমি দিয়ে দিতাম, তাছাড়া হাত খরচের জন্য কিছু টাকা দিতাম। পরীক্ষা শেষ হয়ে গেল, আর খুব ভালো রেজাল্টও করলো সে। ফলে সেদিন রাতে হঠাৎ করে আমায় মিষ্টি সুরে ডাকলো। বিয়ের পর এমন করে কখনো আমায় ডাকে না, কিন্তু আজকে ডাকলো। আমি অনেকটা খুশি হয়ে গেলাম, তার কথার জবাব দিলাম। তখন সে মিষ্টির প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নিন মিষ্টি খান, আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। ও দেন। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমাদের পরিচয় তো অনেক দিন হলো, এখন কি আমরা তুমি করে বলতে পারি না? হ্যাঁ, সমস্যা নাই। ওকে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে। আমি তো বৃষ্টির কথা শুনে বেশ অনেকটা অবাক হলাম। যে মেয়ে সবসময় আমায় বকাঝকা করতো, আর সে নিজে থেকেই আমার সাথে বন্ধু হচ্ছে। বাহ, ভালো তো। তারপর আমি সেদিন পেট পুড়ে মিষ্টি খেলাম। প্রথমবার বৃষ্টি ভালো আচরণ করলো আমার সাথে, আর সেই খুশিতেই মিষ্টি খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি উঠে গেছে। আমি কিছুটা অবাক হলাম, আজ এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠলো। আমি ফ্রেশ হয়ে এসে দেখি বৃষ্টি নাস্তা বানিয়ে রেডি করে রাখছে। বাপরে, আমি তো ভাবছি আজকে সূর্য কোন দিকে উঠলো। হা করে দাঁড়িয়ে থেকে ভাবছি আজকে কি মনে করে এসব করছে। হয়তো আমার কাছ থেকে চলে যাবে, সেজন্য আমায় খুশি করতে চাচ্ছে। এর চেয়ে বেশি কিছু তো আর নয়, কারণ বিয়ে করে এতটা দিন চলে গেল, আজ পর্যন্ত সে আমার স্বামী হিসাবে মেনে নিল না। আই যে মিস্টার, হা করে দাঁড়িয়ে থেকে কি দেখছো? না মানে ভাবছিলাম আজকে সূর্য কোন দিকে উঠলো, আবহাওয়া এত পরিবর্তন কেন। মানে? না কিছু না। তুমি কি সব বলো বুঝি না। তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যাও। একটা কথা বলবো? বলো। আজকে তো কেয়ারিং কেন চলে যাবে সেজন্য? আপনি নাস্তা করে অফিসে চলে যান। আমি তো আবুলের মতো হা হয়ে গেলাম। কি এমন কথা বললাম যার জন্য তুমি থেকে আপনিতে আবার চলে গেল? আসলে মেয়েদের মন বোঝা বড় কঠিন, কখন কি করবে বলা যায় না। কালকে তুমি করে বলতে চাইলো, সকালেও বললো, আবার এখন আপনি। বাহ। আমি আর কথা না বলে নাস্তা করতে বসে গেলাম। নাস্তা শেষ করে উঠে তৈরি হয়ে নিলাম। আমি যে কোম্পানিতে চাকরি করি ওটাই সার্কুলার ছাড়ছে, আপনি চাইলে ইন্টারভিউ দিতে পারেন। তবে হ্যাঁ, আমি কাউকে আমাদের সম্পর্কের কথা বলবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। এই কথা বলে আমি বেরিয়ে চলে আসলাম। বৃষ্টি আমার কথার কোনো উত্তর দিল না। আমিও উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলাম না।
সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি আমার কাজে মন দিলাম। প্রতিদিনের মতো আজকে অপমানিত হতে হলো। আর এটা তো আমার কপালে লেখা, কারণ সব জায়গায় অপমান হওয়া ছাড়া আমার আর কিছু লেখা নাই কপালে। কিন্তু এত অপমানের পরও আমি এখানেই পড়ে আছি, আর একটাই কারণ আছে, সেসব পরে জানতে পারবেন। আমি দাঁড়িয়ে থেকে ডিউটি করছিলাম, এমন সময় একটা গাড়ি এসে গেটের সামনে দাঁড়িয়ে গেল। আমি গেটের জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা রিক্সা, আর তাতে বসে আছে বৃষ্টি। আমি গেট খুলে দিলাম, তখন বৃষ্টি আমার মুখের দিকে তাকিয়ে রইল। আসেন। মুখে মাস্ক পরে আছো কেন? দেখুন, আবার বলছি, অফিসে যদি জানতে পারে আপনি এই কোম্পানির সামান্য দারোয়ানের বিবাহিত স্ত্রী, যদিও আপনি মানেন না, তবুও বাইরের মানুষ তো বিয়ে মানে, তাই তারা জানতে পারলে আপনাকে আর চাকরি দেবে না। আমার কথা শেষ হতে বৃষ্টি ভিতরে চলে গেল, কোনো উত্তর দিল না। আমি গেট লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি একটু পর পিছনে তাকিয়ে দেখি বৃষ্টি অফিসের ভিতর চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, জানি না কি হয়, চাকরিটা পেলে হয়তো সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর আমার সাথে তাকে থাকতে হবে না। সে অন্য কাউকে নিয়ে হয়তো সুখে থাকবে, আর আমি আবার আগের মতো হয়ে যাব। কিন্তু মুখে প্রকাশ না করলেও মেয়েটার প্রতি আমার অসম্ভব ভালোবাসা তৈরি হয়ে গেছে। কবে সেটা হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু বৃষ্টি আমায় খুব জোর বন্ধু, বেশি কিছু ভাবে না। অযথা আমি অনেক কিছু মনে করি। একা একা দাঁড়িয়ে থেকে আনমনে এসব ভাবছি। যখন ভাবছি বৃষ্টি একদিন আমায় ছেড়ে চলে যাবে নতুন কারোর কাছে, ঠিক তখনই মনে অনেক কষ্ট এসে জমা হয়। মনে হয় জীবনের বড় কিছু একটা হারাতে যাচ্ছি আমি, হয়তো সেটা হারানোর পর নিজের অস্তিত্ব পাবো কি না জানি না। জীবনে প্রথম কাউকে ভালোবাসছি, আর তাকে কাছে পেয়েও হারাতে যাচ্ছি। আটকে রাখতে পারলাম না হয়তো। এসব ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, তখন দেখলাম বৃষ্টি অফিস থেকে বেরিয়ে আসলো। আমার কাছে আসতে আমি আশেপাশে তাকে বৃষ্টির সামনাসামনি দাঁড়িয়ে গেলাম। প্রথমে দেখলাম আশেপাশে কেউ আছে কিনা। কী হলো, চাকরির কনফার্ম হলো? বৃষ্টি শুধু আমার কথা দাঁড়িয়ে শুনলো, কিন্তু কোনো উত্তর দিল না। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারায় আবার জিজ্ঞেস করলাম, কিন্তু বৃষ্টি আবারও কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে আমায় একবার দেখলো, তারপর সেখান থেকে হারতে লাগলো। তখন আমি বুঝে গেলাম বৃষ্টি হয়তো আমার সাথে কথা বলবে না, যদি কেউ দেখে ফেলে এই ভয়ে। তাই আমিও তাকে কিছু জিজ্ঞেস করলাম না, দাঁড়িয়ে না থেকে যে গেট খুলে দিলাম। বৃষ্টি গেট দিয়ে বের হয়ে একটা রিক্সা ডেকে নিয়ে রিক্সাগুলো চলে গেল। আমি কিছুক্ষণ অবাক হয়ে বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম হয়তো সে আমার দিকে ঘুরে তাকাবে, কিন্তু তাকালো না। হয়তো আমি একটু বেশি আশা করে ফেলছিলাম, তাই এমনটা হলো। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে গেট লাগিয়ে দিলাম। সারাদিন ডিউটি করে রাতে যখন বাসে আসলাম, এসে দেখি দরজা বন্ধ আছে। আমি ধাক্কা দিতে খুলে গেল, তাই আমি ভিতরে চলে গেলাম। ভিতরে এসে আমি রুমে চলে গেলাম। রুমে এসে দেখি বৃষ্টি নেই। মনের ভিতরে একটা ধাক্কা লাগলো। আমি শার্ট প্যান্ট না খুলে বৃষ্টিকে খুঁজতে লাগলাম। ভাবলাম হয়তো বাথরুমে গেছে, তাই আমি বাথরুমে গেলাম, কিন্তু সেখানেও পেলাম না। আমার চিন্তাটা একটু বেশি হয়ে গেল। আমার পুরো বাড়িটা খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। এবার আমি জুড়ে বৃষ্টি বলে ডাক দিলাম, তখন কোথা থেকে যেন বৃষ্টির কণ্ঠ বেশি আসলো। বৃষ্টি, কি? কোথায় আছো? মরে গেছি? হ্যাঁ। আমি ভালো করে খেয়াল করে দেখলাম কণ্ঠটা রান্নাঘরের দিক থেকে আসছে। আমি দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে এসে দেখি বৃষ্টি নিজের মনে রান্না করতেছে। আমি আবার হাফ ছেড়ে বাসলাম, মানে যাকে বলে দেহে প্রাণ আসলো। তুমি শার্ট প্যান্ট না খুলে আমায় কেন খুলতেছো? ঘরের লক্ষ্মী যদি ঘরে না থাকে, তাহলে তো বামনের চিন্তা হবে। ঘরের লক্ষ্মী কি শুধু ঘরে থাকতে হবে? রান্না বান্নাও করতে হবে। লক্ষ্মীকে ঘরে না পেলে রান্নাঘরে খুঁজতে হবে। আমি কি স্বপ্ন দেখবো যে তুমি রান্না করে? মেয়েরা রান্নাঘরে থাকবে না তো কোথায় থাকবে? আপনি অনেক রান্না করেন তো, তাই সবাই জানে আপনি রান্নাঘরেই থাকবেন। করি না তো কি হয়েছে, এখন থেকে করব। বাপরে, এত চেঞ্জ হয়েছে। আমার চেঞ্জ না দেখে আপনি এখান থেকে রুমে গিয়ে নিজের জামা কাপড় চেঞ্জ করেন। ওকে ওকে, যাচ্ছি। একথা বলে আমি বৃষ্টির পাশে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। নিজের মনকে জিজ্ঞেস করলাম, এটাই কি সেই মেয়ে যাকে কিনা একবারে বেশি ডাক দিলে অনেকটা রেগে যেত? ঠিক তখনই বৃষ্টি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। ফলে আমি সেখান থেকে খুব তাড়াতাড়ি রুমে চলে আসলাম। রুমে গিয়ে নিজের শার্ট প্যান্ট চেঞ্জ করে নিলাম। এরপর গোসল করার জন্য বাথরুমে গেলাম। গোসল শেষ করে এসে দেখি বৃষ্টি খাবার রেডি করে নিয়ে বসে আছে। আরেকটা ভালো লাগলো, অনেকদিন পর বৃষ্টি আমার সাথে এমন আচরণ করছে। বিয়ের পর আজ প্রথম আমার জন্য রান্না করে খাবার নিয়ে বসে আছে। আর এতদিন আমি রান্না করি খাবার নিয়ে তার জন্য বসে থাকতাম, কিন্তু সে আমায় বকাবকি করে আমার মনটা নষ্ট করে দিত।
তাই আজকে কোনো কথা বলে বৃষ্টির এমন সুন্দর মনটা নষ্ট করে দিতে চাই না, সেজন্য আমি সোজাসুজি এসে খেতে বসলাম। বৃষ্টি খাবার তুলে আমায় দিল, আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে বালিশটা চাদর নিয়ে বাইরে ঘুমাতে আসছিলাম, তখন বৃষ্টি আমায় আটকালো। দেখো, এখন বাইরের আবহাওয়াটা অনেক খারাপ, বাইরে ঘুমালে তোমার অসুখ হতে পারে, তাই তুমি আজ থেকে ঘরে ঘুমাবে। আরে না না, আমার কিছু হবে না, অনেক দিন থেকে বাইরে ঘুমিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। অসভ্য হয়েছে কি না তা জানি না, কিন্তু আজ থেকে তুমি ঘরেই ঘুমাবে। কি বলছো? হ্যাঁ, তোমার সাথে আমি কি করে ঘুমাবো? আমি তোমার কাছে ঘুমালে তোমার অসুবিধা হবে। অসুবিধা হলে আর ঘুমাতে বলতাম না। তাছাড়া তুমি আমার বন্ধু, আর আমি বন্ধু হয়ে আমার বন্ধুকে অসুস্থতার দিকে কি করে ঠেলে দিই বলো? আচ্ছা ঠিক আছে, তবে তুমি খাটে ঘুমাবে আর আমি নিচে। ওকে, ঠিক আছে। তারপর আমি বালিশ আর চাদর নিয়ে বাইরে না গিয়ে রুমের দরজা বন্ধ করে ঘরের মধ্যে মাটিতে শুয়ে পড়লাম, আর বৃষ্টি খাটের উপর শুয়ে পড়ল। শুয়ে থেকে মনে মনে অনেক হাসলাম, কারণ এতদিন পর বৃষ্টি আমার উপর একটু হলেও অধিকার দেখাচ্ছে, যা আমি অনেক আগে থেকে আশা করছিলাম, কিন্তু তখন পাইনি। এখন পেয়েও কোনো লাভ হলো না। কয়েকদিন পর চলে যাবে এক অন্য নতুন ঠিকানায়। আমি নামক ছেলেকে আর চিনবে না, নতুন কাউকে নিয়ে জীবন শুরু করবে। চোখ বন্ধ করে এসে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে বৃষ্টি ডেকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। চোখ ভালো মতো মুছে আবার তাকালাম, এবার ওই দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। তাই আমি আর শুয়ে না থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হব, তখন বৃষ্টি বলল, দুজনের অফিস যখন একই জায়গায়, তাহলে দুজনে একসাথে গেলেই ভালো হয় না? দেখো বৃষ্টি, তুমি হচ্ছে ওই কোম্পানির একজন অফিসার, আর আমি হচ্ছি একটা সামান্য দারোয়ান। তুমি আর আমি একসঙ্গে গেলে সবাই দেখে ফেলবে, আর তোমারই ক্ষতি হবে। তোমার যা ইচ্ছে করো। এরপর আমি আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, বাসা থেকে বেরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বেরিয়ে আসার কিছুক্ষণ পর বৃষ্টিও রওনা দিয়ে দিল অফিসের উদ্দেশ্যে। এভাবে দুজনের বেশ ভালো মতোই দিন কাটছিল, কিন্তু বৃষ্টি যে চাকরি পাওয়ার পর চলে যেতে চেয়েছিল এটা আমি তাকে আর মনে করে দিলাম না, এবং বৃষ্টির চাকরি হওয়ার পর এ সম্পর্কে কোনো কথাও বললাম না। হঠাৎ একদিন অফিসে গেলাম আমি আমার জায়গায়, আর বৃষ্টির জায়গায়। তো সেদিন আবার বড় সাহেব ন্যাস রনি চৌধুরীকে অফিসে পাঠালো, আর রনি চৌধুরীর পিএ হিসাবে বৃষ্টিকে নিযুক্ত করা হলো। যদিও আমি দরজায় দারোয়ানগিরি করি, তবু অফিসের ভিতরে খবর আমার কান পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু আমি কিছুই করলাম না, আগের মতোই রয়ে গেলাম। কারণ বৃষ্টি তো আমার কেউ হয় না, তাই অযথা তার ব্যাপারে কথা বলার আমি কে? বৃষ্টি নিজের জীবন নিজেই সাজিয়ে নেবে, ওর যা ইচ্ছা তাই করবে, কারণ তার সাথে বিয়ে হয়েছে। আমার বিয়েটা আমি মানলেও বৃষ্টি তো আর মানে না। বিয়ে মানে শুধু একজনই রাজি থাকা নয়, দুটো মনের মিল হয়ে একসঙ্গে হওয়ার নামই হচ্ছে বিয়ে। বৃষ্টির সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তার মনের সাথে আমার মিল নেই। যদিও আমি তাকে স্ত্রী হিসাবে অনেক আগে থেকে মেনে নিয়েছি, কিন্তু বৃষ্টি এখনও আমায় তার স্বামী হিসাবে মেনে নিতে পারেনি। যেহেতু সে আমায় তার স্বামী হিসাবে মেনে নিনি, সেহেতু আমি কেন তার উপর অধিকার দেখাতে যাব? আর সে নিজেই তো অনেকবার আমায় বলে দিয়েছে তার উপর কোনো রকম অধিকার যেন আমি না দেখাই। এসব কিছু ভেবেই আমি চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি আমার কাজ করে গেলাম, সারাদিন ডিউটি করে বাসায় ফিরি, আর বাসায় এসে বৃষ্টির বন্ধু হিসাবে সাহায্য করি। একদিন আমি ডিউটি করছিলাম, তখন রনি চৌধুরী কোথায় যেন যাওয়ার উদ্দেশ্যে বের হলো। তার সাথে ছিল বৃষ্টি, যেহেতু তার পিএ, আর সাথে ছিল ম্যানেজার সহ দুটো লোক। বৃষ্টি অনেক কাছাকাছি আছে রনি, এটা থেকে আমি আর মানতে পারলাম না। তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম, আর এটা চোখে পড়লো রনি, আর তাই অনেকটা রেগে গেল আর আমার কাছে আসলো। এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই আমায় দেখে মুখ ঘুরিয়ে নিলি কেন? আসলে ছোট সাহেব। আবার মুখে মুখে কথা বলিস? তোর সাহস কি করে হলো আমায় দেখে মুখ ফিরিয়ে নেয়ার? তুই কোন সাহসে আমায় দেখে অহংকার করে অন্যদিকে তাকালি? তুই জানিস তোর মতো দারোয়ানকে আমি হাজার হাজারটা কিনে রাখতে পারি? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তোর মতো দারোয়ানকে আমি কি করে ক্ষমা করি? তুই আমার পা ধরে মাপ চা, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। আচ্ছা ঠিক আছে। এ বলে আমি মাটিতে বসে রনির পায়ে হাত দিলাম। এটা থেকে রনি সেই লেভেলের হাসতে শুরু করলো। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আজ গরিব বলে এতটা অবহেলা। তারপর আমিও আবার উঠে দাঁড়ালাম, আর তখন রনি হাসতে হাসতে আমায় বলল, নেক্সট টাইম এরকম ভুল আর কখনো করবি না। যদি করেছিস তাহলে তোর খবর আছে। জি। আর আমি যেন তোকে বসে থাকতে না দেখি। জি। তারপর বৃষ্টি আর রনি চলে গেল। আমি তাদের দিকে তাকিয়ে রইলাম, মনে হচ্ছে আমার কলেজাটা ছিঁড়ে চলে যাচ্ছে, আর আমি মনে হয় এক্ষুনি মরে যাব। চোখে পানি এসে জমা হলো, কিন্তু কিছুই করতে পারলাম না, শুধু তাকিয়ে দেখলাম। কিছু দূর যেয়ে বৃষ্টি একবার গড়িয়ে আমার দিকে তাকালো। আমি তাকে তাকানো দেখে ভিতরে চলে আসলাম।
আমি আবার কাজে মন দিলাম। এদিকে বৃষ্টি রনির সাথে চলে গেল। সারাদিন কেটে গেল, তবুও রনি আসলো না, আর বৃষ্টিও আসলো না। বিকেল হয়ে আসলো, তখন বাইরে গাড়ির হর্ন বাজলো। আমি গেট খুলে দিলাম, তখন ড্রাইভার গাড়ি নিয়ে ভিতরে গেল। গাড়ি থেকে নামতে নামতে রনি বৃষ্টির উদ্দেশ্যে বলল, আচ্ছা বৃষ্টি, এটা বললে না তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল? রনির এমন কথা শুনে আমারও কলেজে কেঁপে উঠলো। আমি তাদের দিকে তাকালাম। বৃষ্টি গাড়ি থেকে নেমে সোজা আমার দিকে তাকালো। আমি তার দিক থেকে মুখ সরিয়ে নিলাম আর মনে মনে বললাম, যেন সিঙ্গেল বলে, কারণ সে তো সিঙ্গেলই আছে। বৃষ্টি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এটা দেখে রনি আবার বৃষ্টিকে জিজ্ঞেস করলো। তখন বৃষ্টি বলল, স্যার, এসব কথা এখন থাক, এখন কাজের কথা আসা যাক। এসব কাজকর্ম আমার দ্বারা হবে না। ও, তুমি শিখিয়ে দিলে আমি চেষ্টা করব। দেখুন স্যার, আমি কি করে শিখব? তুমি চাইলেই পারবে। বাদ দেন তো। ওকে। তারপর রনি আর বৃষ্টি অফিসে চলে গেল। আমি তাদের বিপরীত মুখ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারা যাবার পর আমি ঠিক হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি ওসব চিন্তা মাথায় নিতে চাইলাম না, কিন্তু বারবার সেই সব চোখের সামনে চলে আসে। সারাদিন ডিউটি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দিকে বৃষ্টি রান্না করতেছে। আমার আগে বৃষ্টি চলে আসছে, তাই সে রান্না করতে লেগে গেছে। আমি বাসায় গিয়ে জামাকাপড় চেঞ্জ করে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখি বৃষ্টি খাবার রেডি করে নিয়ে বসে আছে। আমি তার সাথে কোনো কথা না বলে খেতে বসে গেলাম। বৃষ্টি আমার এমন আচরণ দেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি তার দিকে মুঠো চোখ দিলাম না। খাওয়া দাওয়া শেষ করে এসে বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লাম। একটু পর বৃষ্টিও এসে ঘুমিয়ে গেল। আমি ঘুমিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। অনেক রাত হয়ে গেল। আমি উঠে দেখি বৃষ্টি ঘুমিয়ে গেছে। আমি তার মাথার পাশে কাঠের নিচে বসে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। কি এমন মায়া আছে এই চোখে, যার জন্য আমার সব কিছু উলট পালট করে দিচ্ছে? বৃষ্টির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অনেক কিছু মনে মনে ভাবলাম। অনেক স্বপ্ন তৈরি হয়ে গেল নিজের অজান্তেই। জানি সেগুলো অপূর্ণই থেকে যাবে। আর তার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুম এসে আক্রমণ করেছে তা আমি নিজেও জানি না। হঠাৎ আমার মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি বৃষ্টি শুয়ে থেকে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমি তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যাই, অনেকটা ভয়ও পেয়ে যাই, না জানি আজকে আবার কি হয়। বৃষ্টি, আমি সত্যি বলছি, আমি এখানে ঘুমাতে চাইনি। প্লিজ বিশ্বাস করো, আমায় ভুল বুঝিও না। আরে আরে, সরি, এমন ভুল আর কখনই হবে না। প্লিজ মাফ করে দিও। এ বলে আমি আমার জায়গায় শুয়ে পড়লাম। বৃষ্টি আমার এমন কাণ্ডে অবাক হলো। আসলে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। চোখ খুলে যখন দেখলাম বৃষ্টি আমার সামনে তাকিয়ে আছে, তখন সেই প্রথম দিনের কথা মনে হলো, যেদিন বৃষ্টি আমায় অনেক অপমান করেছিল। আর এটা মনে পড়ে যাওয়াতে আরও বেশি ভয় পেয়ে যাই। আমি ভাবছি হয়তো আজকেও আমায় অনেক অপমান করবে, ভুল বুঝবে, কারণ আজকে তো বৃষ্টির মাথার কাছে আমি মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তাই আমি বইয়ের ঠেলায় কী বলে দিয়েছি কে জানে। আর আমার এসব দেখে অবাক হয়ে গেছে বৃষ্টি। আমি ঘুমিয়ে গেলাম, আর বৃষ্টি কী করলো জানি না। পরদিন সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর বৃষ্টি আমার জন্য নাস্তা নিয়ে আসলো। নাস্তা করে অফিসে চলে আসলাম। এভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। আমি সারাদিন কাজ করি, আর বৃষ্টি রনির পিএ হয়ে চাকরি করে। দিনে দিনে রনি বৃষ্টির উপর অনেকটা বেশি নজর দিয়ে ফেলে। প্রতিদিন আমায় অপমান করতো রনি, বৃষ্টিও তার সাথে থাকতো। আর আমার সামনে দিয়ে রনি বৃষ্টির সাথে হেসে হেসে কথা বলতো, বাড়ি এসে ফুচকা খেত, আর কত কী করতো, যেগুলো দেখে আমি আর মানতে পারি না। বুকটা ফেটে যাচ্ছে আমার। আমি আর নিতে পারছি না। আমার কপালে এত কষ্ট কেন? কি এমন পাপ করেছে আমি, যার জন্য আমার এত কষ্ট? আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করে বাসায় তুলেছি, যার সাথে এতটা দিন কাটিয়ে দিলাম, যদিও আমরা দুজন আলাদা ছিলাম, কিন্তু আমি কি করে সেই আমার ভালোবাসার মানুষ, পছন্দের মানুষকে অন্য মানুষের সাথে হেসে হেসে কথা বলতে দেখতে পারি বলেন? আমি কি করে আমার সামনে অন্য এক ছেলের সাথে ঘুরতে দেখতে পারি? কি করে তাকে অন্য কারোর পছন্দের মানুষ হতে দেখতে পারি? মনে হচ্ছিল এসব দেখার আগে আমি কেন মরে যাচ্ছি না। মরে গেলেও অন্তত এসব দেখতে হবে না, এত কষ্ট হতো না। এসব দেখে আমি আর থাকতে পারছি না। আমার বুকে আর জায়গা নাই কষ্ট নেওয়ার মতো। এত কষ্ট কাকে বোঝাবো, কাকে বলবো আমার কষ্টের কথা? কষ্টের জন্য কখনো কখনো চোখ দিয়ে পানি চলে আসে, এমনকি চুপি চুপি কান্না করি অনেক সময়, কিন্তু দেখার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই। ডিউটিতে আমি দাঁড়িয়ে আছি, তখন গেটের বাইরে থেকে কে যেন ডাক দিল। আমি বাইরে তাকিয়ে থেকে একটা বাইক নিয়ে লোক দাঁড়িয়ে আছে। আমি বাইরে এসে সেই লোকটার কাছে দাঁড়িয়ে গেলাম আর বললাম, কে চাই? তখন লোকটা আমার হাতে একটা বক্স দিল। আমি সেটা নিয়ে আবার গেট লাগিয়ে দিলাম। এত বড় বক্স, অথচ একটু ভারী না। কি আছে এটাতে, কি থাকতে পারে? কিন্তু তবুও আমি খুলে দেখলাম না। আমি সেটা নিয়ে সোজা রনির রুমে চলে গেলাম, কারণ এখানে রনির নাম লেখা ছিল।
আমি যেয়ে দেখি রনির রুমে কয়েকটা লোক আছে আর সাথে বৃষ্টিও আছে। তো বৃষ্টি আর রনির রুমের মাঝামাঝি কাছের একটা দেওয়াল আছে। আমি দরজায় যেয়ে দাঁড়িয়ে রইলাম আর ভিতরে যাওয়ার অনুমতি চাইলাম। তখন রনি অনুমতি দিল আর বৃষ্টি আমার দিকে তাকিয়ে রইল। আমি বক্সটা রনির হাতে দিলাম আর বৃষ্টির দিকে একবার তাকালাম। আমি তাকাতেই বৃষ্টি একটু হাসি দিল। আমি ঘুরে চলে আসার সময় দেখতে পেলাম রনি বক্স খুলেছে আর তাতে শুধু একটা পেপার মোড়ানো আছে। একটা পেপারের জন্য এত বড় বক্স, বিষয়টা খুব চিন্তার। ঠিক তখনই রনি আমার দিকে তাকালো বড় বড় চোখ করে। আমি আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে বাইরে চলে আসলাম। গেটের সামনে দাঁড়িয়ে আছি, ভাবছি রনি কিছু একটা করতে চাচ্ছে, নয়তো এত বড় বক্সে কয়েকটা পেপার মোড়ানো আছে, পেপার বক্সে কেন আনবে? হাতে করে আনলেই তো হয়। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। রনি আর তার মা মিলে কিছু একটা করতে চাচ্ছে, যা হয়তো অনেক ভয়ঙ্কর। তখন আমি আমার ফোন বের করে বৃষ্টির ফোনে একটা মেসেজ দিলাম। সঙ্গে সঙ্গে উত্তর আসলো। কি? বৃষ্টি, তুমি এখন কোথায় আছো? আমার কেবিনে। আমার একটা কাজ করতে পারবে? অবশ্যই, বলো কি করতে হবে। তুমি তাকিয়ে দেখো, রনির হাতে একটা কাগজ আছে। ওটা কিসের? ওটা তো দলিলের মতো মনে হচ্ছে। দলিল? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি রনির সাথে সাথে থাকো আর দেখো ও কী করতে চাচ্ছে। কেন, কি হয়েছে বলো তো? যা বলছি তাই করো। ওকে, ঠিক আছে। তারপর আমি ভাবতে লাগি রনি দলিল দিয়ে কি করবে, ওর দলিলের কাজ কি। এসব ভাবতে ভাবতে দেখি ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, যে লোকটা আমায় বক্স দিয়ে গেছিল। আমি তাকে ডাক দিলাম আর তাকে জিজ্ঞেস করলাম এখানে যে বক্স দিল সেটা কোন জায়গা থেকে আসলো। তখন সেই লোকটা যা উত্তর দিল তা শুনে তো আমি সেই অবাক। লোকটা আমার কথা যেভাবে বললো ওই বক্স নাকি উকিলের কাছ থেকে এসেছে। আমি এবার তার সাথে উকিলের কাছে গেলাম। তার আগে যেই লোক রাতে ডিউটি করে তাকে ডেকে গেটের কাছে রেখে আমি চলে আসলাম উকিলের কাছে। আমি উকিলকে বললাম, আঙ্কেল, আপনি যে বক্সে করে কাগজ পাঠিয়েছিলেন ওটার ডুপ্লিকেট দিতে বলল ছোটো সাহেব, মানে রনি চৌধুরী। তখন উকিল আঙ্কেল বলল, আচ্ছা দেবে, তার আগে নাকি রনি চৌধুরীর সাথে কথা বলবে। আমি দাঁড়িয়ে রইলাম, কারণ রাস্তায় আসার সময় আমি বৃষ্টিকে মেসেজ করেছিলাম সে যে করেই হোক রনিকে যেন বাইরে পাঠায় বা রনির ফোন যেন সে ধরে। বেশ হয়ে গেল, বৃষ্টি ফোন ধরে শুধু জি বলল। তখন উকিল আঙ্কেল ফোন কেটে দিল আর সেটা ডুপ্লিকেট আমার হাতে তুলে দিল। আমি সেটা নিয়ে বাইরে আসলাম আর সেখান থেকে আমার পরিচিত একটা উকিলের কাছে চলে গেলাম আর এটা দেখিয়ে বললাম এটা কিসের দলিল। তখন সে উকিলের কাছে ভালো করে জেনে শুনে আবার চলে আসলাম। আসলে এটা হচ্ছে সেই দলিল যেখানে মালিক একবার স্বাক্ষর করলে তার সমস্ত সম্পত্তি এই দলিলের মালিকের হয়ে যাবে। আমি কোনো কিছু না ভেবে চলে আসলাম অফিসে, কারণ আমি জানি রনি একবার যখন এটা হাতে পেয়েছে তখন এটা পূর্ণ করেই ছাড়বে, কিন্তু এটাকে আমার যে করেই হোক আটকাতে হবে। গেটের সামনে এসে দেখি কেউ নেই। আমি যে দাঁড়াতেই এক লোক বলল রনি নাকি ভিতরে আমায় ডাকছে। আমি সোজা ভিতরে চলে গেলাম। ভিতরে এসে দেখি রনি চেয়ারে বসে আছে। আমি তার কাছে যেয়ে দাঁড়াতেই ঠাস করে অনেক জোরে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি নিজেকে আটকাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। অফিসের সমস্ত কর্মকর্তারা আমার দিকে তাকিয়ে আছে, তবুও আমি গায়ের জোর নিয়ে উঠে দাঁড়ালাম। তখন আবারও টাস করে মারলো। আমি নিজেকে সামলে নিলাম। এই ফকিরের বাচ্চা দারোয়ান, তুই কি পেয়েছিস? হ্যাঁ, গেট ফাঁকা রেখে কোথায় গিয়েছিলি? আমার একটা কাজে। চুপ, কাজ মারাও না। তোকে কি আমরা টাকা দিয়ে তোর কাজ করার জন্য রাখছি বল? সরি ছোটো সাহেব। নাকি তুই অন্য কিছু প্ল্যান করে রাখছিস? এই সবাই চেক করো তো, আরও কিছু হারিয়েছে নাকি। মানে কী এসব বলছেন ছোটো সাহেব? মানে তুই প্ল্যান করে গেট ফাঁকা রাখছিস যাতে চোরের সুবিধা হয়। না, এসব আমি কিছু করি নাই। আমি তো একজনকে রেখে গেছিলাম। তখন একজন কর্মী বলল ডোয়ার থেকে নাকি 10,000 টাকা চুরি হয়ে গেছে। এটা শোনার জন্য আমি মুঠো প্রস্তুত ছিলাম না। টাকা কোথায়? আমি জানি না ছোটো সাহেব, আমি সত্যি বলছি, এসব আমি কিছু জানি না। বল বলছি, টাকা কোথায় নিয়ে গেছিস বল। আমি জানি না, আমি সত্যি বলছি। বলবি না তো? আচ্ছা, এই লাঠি দে তো। এবার রনি লাঠি হাতে নিয়ে আমায় মারতে লাগলো। আমি হাজারবার চিৎকার করে বলছি আমি টাকার কথা জানি না, কিন্তু কেউ বিশ্বাস করে না। অনেক মারলো সে আমায়, তারপর থামলো আর আমার পুরো শরীর একদম শেষ। কিছু কিছু জায়গা থেকে রক্ত বেরিয়ে আসলো। শোন, তোকে কালকে দিন পর্যন্ত সময় দিলাম, যদি টাকা না এনেছিস তাহলে তোর হাত পা ভেঙে পুলিশে দিব। আমি আর কিছু বললাম না। ওই অবস্থায় সেখান থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে গেটের কাছে যেতেই পিছন থেকে বৃষ্টি ডাক দিল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। তখন বৃষ্টি এসে আমার হাত ধরে আড়ালে টেনে নিয়ে গেল আর আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখি পানি, যেটা দেখে মনটা অনেক খুশি হলো। আজ প্রথম হয়তো আমার জন্য কারোর চোখে পানি আসলো। বৃষ্টি নিজের জামার ওনার এক কোণা দিয়ে আমার চোখের পানি মুছে দিল। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন মুখে লেগে থাকা রক্ত মুছে দিয়ে আমার দুই গালে হাত দিয়ে
আবার মায়া দড়ানো দৃষ্টিতে তাকালো। তারপর সে নিজের চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে এসে গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। মানুষ টাকার অহংকারে কোথাও না কিছু করতে পারে, আর যাদের টাকা নেই তাদের সেসব মেনে নিতে হবে। কি নিয়ম এটা? গরিব হয়ে জন্মানো কি গরিবদের সব থেকে বড় দোষ? এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো, আর একটু পর পর চোখের পানি মুছতে লাগলাম। তারপর সেদিন ডিউটি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে থেকে বৃষ্টি রান্না করে। আমি তাকে কিছু না বলে রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে গোসল করতে গেলাম। গোসল করে এসে একটা শার্ট পরে নিলাম আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। মন আজকে ভালো ছিল না, তাই একটা কথা বলে নাই। বৃষ্টি বলতেছে ও কেন জানি বললো না। শুয়ে আছে অথচ ঘুম আসে না, অনেক কষ্ট হচ্ছে। চারদিকে আমার অপমান আর অপমান, শেষ পর্যন্ত চোরের অপবাদও পেতে হলো। শুয়ে থেকে ঘুম না আসায় উঠে বাইরে এসে বসে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ছাদেও এতটা মায়া নেই যতটা মায়া বৃষ্টির চোখের মাঝে আছে। এর কিছুক্ষণ পর হঠাৎ আমার হাতের উপর কারো স্পর্শ পেলাম। পাশে তাকিয়ে দেখি বৃষ্টি আমার পাশে বসে আমার হাতের উপর হাত দিয়ে আছে। আরে বৃষ্টি, তুমি এখনো ঘুমাওনি? বামনের ঘুম না আসলে লক্ষ্মীর কি করে ঘুম আসবে বলো? মানে? কিছু না। এখানে বসে কি করছো? কিছু না। আচ্ছা, একটা কথা বলবা? বলো। তখন তোমার চোখে পানি কেন আসছিল? তুমি বোঝো না? না। ও, আমি বলে দেব। তার আগে আমার 2টা প্রশ্নের উত্তর দাও। কি কি? 1 নম্বর হলো, তুমি বাসা থেকে বের হলে মাস্ক কেন পরো? আর 2 নম্বর হলো, ওই চৌধুরী কোম্পানিতে ওরা তোমার এত অপমান করে, এত কষ্ট দেয়, এত অবহেলা করে, তবুও কেন তুমি ওখানেই যাও? আর কেনই বা তুমি ওই কোম্পানির জন্য এত রিস্ক নিচ্ছ? প্লিজ, এটার উত্তর আমি দিতে পারবো না। প্লিজ জিজ্ঞেস করো না আর। না, তোমায় দিতেই হবে। পারবো না, প্লিজ। তোমার প্রশ্নের উত্তর হলো, আমি তোমায় ভালোবাসি। বৃষ্টি, এত রাতে মজা করো না, গিয়ে ঘুমাও। হ্যাঁ জানি তোমার কাছে মজা লাগবে, কারণ যেই মেয়ে তার নিজের ভালোর জন্য একটা ছেলেকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, অথচ স্বামী বলে মানেও না, তার বাসায় থেকে তার খরচে থেকে তাকেই বকাঝকা করে, কিন্তু আজ সেই মেয়েটাই সেই ছেলেকে ছাড়া কিছুই বোঝে না। তার কষ্টে যেন মেয়েটারও কষ্ট, তাকে ছাড়া মেয়েটা কিচ্ছুই চায় না। আর এটা যে কেউ শুনলেই মজাই মনে করবে, কিন্তু আশাদুল, আমি মন থেকে বলছি, আমি সত্যি তোমায় ভালোবাসি, আর তুমি স্বামী হিসেবে পেতে চাই। এসব কথা বাদ দাও, কারণ যেটা শোনার জন্য এসব বলছো, আমি তোমার সেসব প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু এই কোম্পানির মালিক শরীফ চৌধুরী আমার জন্মদাতা পিতা। কি বলছো এসব? হ্যাঁ, অতীত। আমার বাবা আর মা প্রেম করত, একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু সেটা আমার দাদু মেনে নিত না। কারণ আমার মা ছিল গরিব পরিবারের আর দাদুর ছিল অনেক অনেক ধন সম্পদ। কিন্তু তবুও আমার বাবা আমার মাকে বলে নাই। তারা দুজন বাইরে বিয়ে করে দাদুর সামনে হাজির হয়। মান সম্মান রক্ষার্থে সেই সময় মেনে নিলেও আমার মাকে কখনো আমার দাদু মেনে নেয়নি। সেই বাসার একমাত্র ছেলের বউ হওয়ার পরও একটা দাসীর মতো কাজ করত, আর মনে মনে চাইতো সব কিছু যেন ঠিক হয়ে যায়। কিন্তু আমার দাদু ছিল এক জেদের মানুষ, তাই কোনোভাবেই আমার মাকে মেনে নেয় নাই। তারপর বাবা আর মায়ের চোখের মণি হয়ে পৃথিবীতে আসলাম আমি পৃথিবীতে আসার কয়েক বছর পর আমার মা অসুখে মারা যায়। তারপর থেকে আমি হয়ে যাই এক এতিম। বাবা সারাদিন অফিসে থাকে আর দাদু আমায় দেখতেই পারতো না, সারাদিন মারধর বকাবকি করতো। এভাবে কষ্টে কষ্টে আমি বড় হলাম, একটু একটু করে বুঝতে শিখলাম। কিন্তু তখনও আমার দাদু আমায় মেনে নেয়নি, আমায় মারধর করে বকাবকি করে। এরপর বাবাকে আরেকটা বিয়ে দেয় দাদু। বাবা বিয়ে করতে চাইতো না, কারণ আমার মাকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু দাদু জোর করে বিয়ে দেয় আর নতুন বউ বাসে আসে। আমার হয় নতুন মা, কিন্তু নতুন মাও আমায় মেনে নিল না। সে আরও বেশি মারধর করে, ঠিকমতো খাবার দেয় না, সারাদিন না খেয়ে কাটাতে হয়। রাতে যখন বাবা বাসায় ফিরে তখন বাবার আদর নেওয়ার জন্য বাবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়তাম, কিন্তু আমার নতুন মা দেখলে আর রক্ষা থাকতো না, দূর দূর করে তাড়িয়ে দিত। মন খারাপ করে উড়ে চলে আসতাম, কিন্তু তবুও আমি কারোর প্রতি অসন্তুষ্ট হয় নাই, সবাইকে ভালোবাসতাম। কিন্তু ছোটোবেলা থেকেই আমি একটু আলাদা, আমার আপন মানুষদের উপর আর দ্বিতীয় কাউকে মানতে পারতাম না। আর সে সময় আমার সেই দ্বিতীয় মানুষ চলে আসে। আমার নতুন মায়ের একটা ছেলে হয়, সেও বড় হয়, আমিও বড় হই। আমি তাকে খুব ভালোবাসতাম। বাবা কোনো কিছু নিয়ে আসলে আমাদের দুজনকে সমান করে ভাগ করে দিত, কিন্তু আমার নতুন মা চাইতো সবগুলো শুধু তার ছেলের হোক, আমার কোনো কিছু না হোক। সেজন্য আমার নতুন মা আমায় বাসা থেকে বের করে দেওয়ার বুদ্ধি করার শুরু করে। নানান ধরনের মিথ্যা অপরাধ দিত আমার বাবার কাছে। আমার বয়স যখন 7 বছর, তখন আমার নতুন মা আর দাদু বাবাকে ডাইরেক্ট বলে দেয়, এই ছেলে বাসা থাকলে
আমরা থাকবো না। কিন্তু বাবা আমায় তাড়াতে চাইতো না, কারণ তারা ভালোবাসার চিহ্ন হিসেবে আমি ছিলাম। আমাকে তার পাশে রাখতে চাইতো। আস্তে আস্তে বাসায় তোলপাড় শুরু হয়ে যায়, বলা যেতে পারে এক ধরনের হরতাল। আমি বাসায় থাকলে দাদু আর নতুন মা বাসায় থাকবে না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আর বাবাও কি করবে বুঝতে পারছিল না, কারণ নিজের বাবা বাসা থেকে চলে যাবে, আবার নিজের ছেলেও চলে যাবে, কাকে ফেলে কাকে নেবে। বাবা এক বিশাল টেনশনের মধ্যে পড়ে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, সারাক্ষণ চিন্তা করতো। আর বাবার এমন অবস্থা থেকে আমি নিজেই বাসা থেকে বেরিয়ে চলে আসি। বাসা থেকে বেরিয়ে অনেক দূরে চলে যাই, কিন্তু সারাদিন না খাওয়ার জন্য অনেক খিদে লেগে যায়। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় একটু খাবারের জন্য, কিন্তু কেউ দেয় নাই। সবাই চায় টাকা, আমার কাছে কোনো টাকাও ছিল না। ঘুরে ঘুরে যখন খাবার পেলাম না, তখন আমি রাস্তার পাশে বসে পড়ি। পেটের খিদে জ্বালা আর সহ্য করতে পারছিলাম না, তখন ওখানেই শুয়ে থাকা মা বলে কাঁদতে শুরু করে দেয়। সবাই দেখছিল আমায়, কিন্তু কেউ একটু খাবার তুলে দেয়নি মুখে, কারণ এই ব্যস্ত শহরে যে যার স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কারো আপন নয়। আমি খিদের জ্বালায় প্রায় মৃত্যুর মুখে চলে যাই। তখন একটা বড় ছেলে এসে আমায় ডেকে নিয়ে একটা হোটেলে বসায়, আর আমায় জিজ্ঞেস করে আমি কী কী খাবো। আমার কথা বলার মতো শক্তি ছিল না, সামনে খাবার দেখে মনে হচ্ছিল সবগুলো একসঙ্গে খেয়ে নেব। তারপর ছেলেটা কিছু খাবার অর্ডার দেয়, আর আমি খাওয়া শুরু করি। অনেকগুলো খেয়ে নিই, তখন একটু শরীরে শক্তি আসতে লাগে। তারপর ছেলেটা আমার জিজ্ঞেস করে আমি তার সাথে কাজ করতে চাই কিনা। যদি তার সাথে কাজ করি তাহলে সে নাকি আমায় পড়াশোনা সব শেখাবে। আমি রাজি হয়ে যাই। তখন ছেলেটা আমায় নিয়ে চলে যায়। আমার কপাল ভালো ছিল যে আমি ভালো ছেলের হাতে পড়েছিলাম। তা ছেলেটা আমায় একটা গার্মেন্টসে রেখে দেয়। আমি সেখানে কাজ করি আর পড়াশোনা করি, এভাবে দিন কাটতে লাগে আমার। আমি সেখান থেকে পড়াশোনা শেষ করে ফেলি। এরপর ছেলেটা আমার চাকরিতে যোগ দিতে বলে, কিন্তু আমার বাবার কথা খুব মনে পড়ে, তাই নিজের পরিচয় গোপন করে চলে আসি আবার নিজ শহরে। কিন্তু কিছুতেই দেখতে পাই না। তখন চৌধুরী কোম্পানি থেকে দারোয়ানের সার্কুলার ছাড়ে, আর আমি যোগ দিই শুধু বাবার মুখটা দেখতে পাবো বলে। মুখে মাস্ক পরে অফিসে যেতাম, যাতে কেউ আমার চিনতে না পারে। যখন আমার বাবা অফিসে আসতো আর আমি গেটে দাঁড়িয়ে থাকতাম, তখন আমি খুব কাছ থেকে আমার বাবাকে দেখতে পাই। অনেক বয়স হয়ে গেছে, আর বাবাকে দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগে। তারপর আর তার কিছুদিন পর রাস্তায় তোমায় দেখতে পাই। তোমার চাচি মারছিল। তখন আমার মনে প্রশ্ন হয়, কেন তোমায় মারছে? তখন পরদিন তোমার সাথে কথা বলতে চেয়েও পারি না, তুমি শুধু নাম বলে যাও। সেদিন বিকালে তোমার হাসি দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। তারপর দিন তুমি না আসায় তোমার বান্ধবীর কাছ থেকে তোমার সম্পর্কে সব কিছু জেনে নেই। আর তারপর থেকে সারাক্ষণ তোমার নিয়ে ভাবতে লাগি, তোমার নিয়ে চিন্তা করতে লাগি। যেহেতু আমি এসব কষ্ট থেকে বেঁচে আছি, সেহেতু তোমার কষ্ট আমি খুব সহজেই বুঝে চাই। আর তাই তোমায় ভালোবাসি বলে তোমায় বিয়ে করে আমি তোমার সাথে সুন্দর একটা জীবন শুরু করতে চাই, যেটা এই শহরের অনেক দূরে চেয়ে। কিন্তু তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি এখানেই দারোয়ান হয়ে থেকে চাই। এখন তো আমিও তোমায় ভালোবাসি, তাহলে চলো না আমরা দূরে কোথাও হারিয়ে গিয়ে নতুন জীবন শুরু করি। অথবা তুমি আমার প্রতি দয়া করে এসব বলছো? না, আমি আগে তোমার সাথে সব অভিনয় করি, কিন্তু রেজাল্ট দেওয়ার দিন আমি আমার বান্ধবীদের ট্রিট দিতে চাই। কিন্তু তখন আমার বান্ধবীরা বলে ট্রিট যেন আমি তোমায় দেই। সেই দিন তাদের কথা আমি অনেকবার ভাবি, আর ভেবে দেখি সত্যি আমি আজ যা হয়েছি সব কিছু তোমার জন্য। তুমি শুধু আমার কাছ থেকে একটু ভালোবাসার পাওয়ার আশায় কতই না কিছু করেছো। তারপর আমি মিষ্টি নিয়ে এসে তোমায় সর্বপ্রথম খাওয়াই, আর সেই দিন রাতে আমি তোমার কাছে গিয়ে বসে থাকি, ভাবতে থাকি তুমি কি আজব মানুষ, একটা অজানা মেয়েকে এতটা ভালোবাসলে, আর সেই ভালোবাসার জন্য এত কিছু করলে। সেই দিনের পর থেকে আমি তোমার প্রতি দুর্বল হতে শুরু করি, আর এখন মনে হচ্ছে তোমায় ছাড়া আমি বাঁচবো না। দূর পাগলি, আমি তোমার কিছু হতে দিব না। আমার বাকিটা জীবন তোমার জীবন সঙ্গী হয়ে কাটাতে চাই। চলো আমরা নতুন জীবন শুরু করি। তোমার কষ্ট আমি আর সইতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। যাব, তবে একটা শেষ চেষ্টা। কিসের? আমি একদিন ডিউটিতে ছিলাম, আর তখন রনির মা আসে। তাদের থেকে আমার কিছুটা অন্যরকম লাগে, মনে হয় ওরা কিছু একটা করতে চাচ্ছে। তাই আমি তাদের ফলো করি, আর জানতে পারি তারা আমার বাবাকে মেরে সমস্ত সম্পত্তি তারা দখল করতে চায়। আর তারপর আমার বাবাকে মারার অনেকগুলো প্ল্যান করে তারা। আমি একে একে তাদের সমস্ত প্ল্যান নষ্ট করে দিই, কিন্তু তবুও তারা থেমে থাকে না। তারা দলিল করে বাবার স্বাক্ষর নিতে চায়। আর তাই তখন তুমি উকিলের কাছে গিয়েছিলে? হ্যাঁ, এখন যে করি হোক এটাকে আটকাতে হবে। কিন্তু কি করে? রনি আর তার মা তো তোমার বাবার সাথেই থাকে, তাহলে তুমি এখান থেকে কি করবে? সেটাই ভাবছি, আমি কি করে তাদের সাথে লড়াই করব, কি করে বাবাকে তাদের হাত থেকে বাঁচাবো। তারা সম্পত্তির লোভে পড়ে আপন পর সব কিছু ভুলে গেছে।
কালকে সকাল হওয়ার অপেক্ষা ছাড়া কোনো কিছু উপায় নেই এখন। হুম, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমাই। তারপর আমি সেখান থেকে উঠে এসে আমি আমার জায়গায় শুয়ে পড়লাম। তখন বৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল, এখনো তুমি আমার কাছ থেকে দূরে থাকবে? হুম। তোকে আজকে আমি একথা বলে বৃষ্টি বাগানির মতো ঝাঁপিয়ে পড়ে আমার উপর। আর তারপর তারপর বাকির ইতিহাস। রাত কেটে গেল। সকালে উঠে ফ্রেশ হয়ে বৃষ্টি নাস্তা বানালো আর আমি তৈরি হয়ে নিলাম। বৃষ্টি নাস্তা করার জন্য ডাকলো। নাস্তা করে আমি বেরিয়ে পড়লাম আর আমার সাথে বৃষ্টিও চলে আসলো। দুজনে একসঙ্গে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি গেট খুলে দিলাম। তখন বৃষ্টি ভিতরে চলে গেল আর আমি তাকে বললাম, শোনো, অফিসে কোনো কিছু বলবা না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তারপর বৃষ্টি চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর রনি আর তার মা হাসি খুশি হয়ে আসলো। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে তাদের, আজকে তো হাসি খুশি কেন? আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলাম। দুপুর হয়ে গেল কিন্তু আমি কিছুই করতে পারলাম না, কারণ শরীফ চৌধুরী মানে আমার বাবা তো অফিসে আসলো না। দুপুর হওয়ার একটু পর আরেকটা গাড়ি এসে গেটের বাইরে জোরে জোরে বাঁশি দিতে লাগলো। আমি গেট খুলে দেখি বড় সাহেব গাড়িতে। আমি গাড়ি যাওয়ার মতো রাস্তা দিয়ে সরে দাঁড়ালাম। তখন ড্রাইভার গাড়ির ভেতরে এনে তামাতেই বড় সাহেব নেমে গেল। মুখ চোখ দেখে মনে হচ্ছে অনেকটা রেগে আছে। আমি অনেকটা চিন্তিত হয়ে গেলাম, তাই বড় সাহেবের পেছনে পেছনে আমিও অফিসের ভিতরে গেলাম। বড় সাহেব অফিসে ঢুকি রনি বলে চিৎকার করলো, রনি, রনি, হ্যাঁ বাবা বলো। তোমায় আমি শুধু অফিস দেখাশোনার দায়িত্ব দিয়েছি, কিন্তু তুমি ডিল করার দিকে কেন গেলে? কেন বাবা, কি হয়েছে? আমি খান সাহেবের সাথে বিজনেস শুরু করার প্রথম থেকে ডিল করে আসছি, আর আমি তাকে কথা দিয়েছি আমি তার সাথে করব। তুমিও জানো আমি যাকে কথা দিই সে কথা অনুযায়ী কাজ করি, কিন্তু তুমি কেন মামুনের সাথে ডিল করতে গেলে? বাবা, মামুন সাহেব অনেক লাভ দিয়ে আমাদের সাথে ডিল করেছে, আর খান সাহেব তো অনেক দিন আগে থেকে আমাদের সাথে ডিল করে, কিন্তু আজ পর্যন্ত আমাদের উন্নতি হয়নি। আর মামুন সাহেব দেখবে কয়েক বছরের মধ্যে আমাদের অনেক উন্নতি করবে, আর এই কারণেই আমি তার সাথে ডিল করেছি। দেখো, কোনটায় কোম্পানির ভালো হবে আর কোনটায় কোম্পানির খারাপ হবে এটা তোমার চেয়ে আমি বেশি ভালো বুঝি। বাবা, আর কয়েকদিন পর কোম্পানির দায়িত্ব তো আমাকে নিতে হবে, তাই কোম্পানির ভালো মন্দ আমি দেখব। কে বলেছে কোম্পানির মালিক তুমি হবে? আর এসব চিন্তা তুমি কেন এখন নিতে গেলে? না বললে কি হবে, আমি ছাড়া এই কোম্পানির মালিক আবার কে হবে? দেখো রনি, এখনো পর্যন্ত আমি মরিনি, আর আমি না মরা পর্যন্ত এসব চিন্তা ভাবনা করবে না। নেক্সট টাইম এরকম কাজ আর কখনো করবে না। বাবা, এটা অফিস, আর এভাবে তুমি আমায় অফিসে অপমান করতে পারো না। অপমান হওয়ার মতো কাজ করলে অপমান হতেই হবে। এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে বাবা। কি বেশি হচ্ছে? হ্যাঁ, অনেকক্ষণ দেখছি তুমি আমার চাকরদের সামনে সমানেই অপমান করে যাচ্ছ। কি ভেবেছো আমি চুপ করে থাকবো? কখনো চুপ করে থাকবো না, কারণ এই কোম্পানির মালিক এখন আমি। শুধু এই কোম্পানির মালিক না, আপনার সমস্ত সম্পদের একমাত্র মালিক আমি। আমি ইচ্ছা করলে এখন ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি, কিন্তু হাজার হলো তুমি আমার বাবা, তাই আরো বেশি করে ঘাট ধাক্কা দিয়ে বের করব। এই কি বলছিস এসব? তোর কি মাথা ঠিক আছে? আমার সম্পত্তি তোর হতে যাবে কেন? কারণ এই দেখো দলিল, তুমি নিজেই আমার নামে তোমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছো। কি? তুই ছেলে হয়ে বাবার সাথে বেইমানি করলি? আরে টাকা দিলে এরকম বাবা অনেক পাওয়া যাবে। টাকার কাছে দুনিয়া সবকিছুই তুচ্ছ, টাকাই হচ্ছে সব থেকে বড়। তুই এটা একদম ঠিক করিসনি। মা আর ছেলে মিলে আমার সাথে বেইমানি করলি। একদিন তোদের বিচার হবেই। বিচার করার মতো কেউ থাকলে তো করবে। এখন থেকে তুই মানে আপনি আমাদের সাথে থাকতে পারবেন না, মানে আপনি একজন ভিখারি, এখন আপনার কিছুই নেই। আমি ভাবছিলাম আর কয়েকটা দিন পর থেকে বাসা থেকে বের করে দিব, কিন্তু তুই অফিসে এসে সবার সামনে আমাকে যেভাবে অপমান করা শুরু করে দিয়েছিস, তাতে তোকে আর এক মুহূর্তে এখানে রাখবো না আমি। যা, বেরিয়ে যা এখান থেকে। তোর কোনোদিন ক্ষমা হবে না রে পাপী। আর তুই কি মনে করেছিস আমার সব সম্পত্তি তুই নিয়েছিস? এটা ভাবলে তুই ভুল ভাবলি, কারণ এই কোম্পানি সহ আমার সম্পত্তির কিছু অংশ আমি আমার প্রথম স্ত্রীর নামে করে দিয়েছি। সে মারা যায় বর্তমানে, সে সম্পত্তি তার ছেলে পাবে। আমি জানতাম তুই এরকম একটা কেলেঙ্কারি করবি, আর তাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলি না। নো প্রবলেম, তোর সে আদরের ছেলে হয়তো এতদিনে মাটির নিচে চাপা পড়ে গেছে, আর তা না হলে আমার পাঠানো লোকেরা তাকে মাটির নিচে পাঠিয়ে দিয়ে আসবে। রনির এমন কথা শুনে আমি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজার আড়াল থেকে বেরিয়ে রনির সামনে এসে দাঁড়ালাম। তার কোনো প্রয়োজন নেই। হঠাৎ রনি আমার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল, তার সাথে সাথে কোম্পানির সমস্ত লোকজনও। আমার বাবা অবাক হয়ে গেল, সবাই আমার দিকে তাকালো। আমি মুখ থেকে মাস্ক খুলে ফেললাম আর বললাম, তার কোনো প্রয়োজন নেই, কারণ যাকে মারার জন্য তুই লুক পাঠাতে চাচ্ছিলি সে আমি তোর সামনে এসে হাজির হলাম। মানে কি বলছিস এসব? আর এতদিন তুই চাকর সেজে এসেছিস? তার মানে আমি এতদিন দুধ দিয়ে কালসাপ পুষে এসেছি? আরে কালসাপ তো এই অবাকা বাবাই পুষে এসেছে তোকে নিজের ছেলের মতো, সরি নিজের ছেলে হিসেবে
আদর যত্ন দিয়ে বড় করেছে, আর সেই তুই বাবার মুখে লাথি মারলি আর আজকে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিস। এই শোন, এসব ইমোশনাল ডায়লগ আমার সামনে বলবি না। এই মুহূর্তে বাবার ছেলে মিলে এখান থেকে বেরিয়ে যা। এই তুই মনে হয় শুনিসনি একটু আগে বাবা কি বলল। বর্তমানে এই কোম্পানির মালিক আমি, আর তাই তুই এই কোম্পানি থেকে বেরিয়ে যা। এই আসাদুল, তুই আমার সাথে পাঙ্গা নিস না, তোকে একদম শেষ করে দেব। কথাটা আমার পক্ষ থেকে নিয়ে নে। আমার সাথে পাঙ্গা নিতে আসলে তোর এমন অবস্থা করব নিজের মুখও আয়নাতে চিনতে পারবি না। জানিস এই মুহূর্তে আমি তোর কি ব্যবস্থা করতে পারি? তুই কিছু করার আগে আমি তোর সব কিছু কেড়ে নেব। অনেকক্ষণ থেকে তোর বড় বড় কথা শুনে যাচ্ছি, তবে আর শুনবো না, আর তোকে কখনো বলতেও দেবো না। একথা বলে রনি পকেট থেকে একটা পিস্তল বের করলো, আর এটা দেখে আমি সহ অফিসের সবাই অবাক হয়ে গেলাম। আমার দিকে পিস্তল ধরাতে বৃষ্টি অনেকটা ভয় পেয়ে গেল আর চিৎকার করে বলে উঠল, রনি স্যার প্লিজ, ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। এই এই, কেউ কাছে আসবে না, নয়তো তোমাদের মেরে দেবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পিস্তল বের করেছিস? তুই কি মাস্তান? হ্যাঁ আমি পাগল, আমি মাস্তান, কারণ সমস্ত সম্পত্তি আমার চাই, তাই না হলে আসাদুলকে আমি ফিরিয়ে দিব। দেখ রনি, পাগলামো করিস না। আসাদুল তোর বড় ভাই হয়। ভাই হোক আর যাই হোক, তুমি বাবা হিসেবেও তোমাকে ছাড়েনি, আর ও তো আমার সৎ ভাই, ওকে কেমন করে ছেড়ে দিই? রনির এমন পাগলামে দেখে তার মা মানে আমার নতুন মা পিছন থেকে দৌড়ে আসলো তাকে আটকানোর জন্য। এমন সময় রনি গুলি চালিয়ে দিল আর আমি একটু সাইডে হয়ে গেলাম, আর আমার পিছনে দৌড়ে আসা রনির মা গুলিটা সোজা তার কপালে ঢুকে গেল। মুহূর্তের মধ্যে মাটিতে দপাস করে পড়ে গেল। আমি সহ ওখানে উপস্থিত থাকা সবাই একদম হাওয়া হয়ে গেলাম। চোখের পলকে এটা কী হয়ে গেল, কারো বিশ্বাস হলো না এটা। রনি মা বলে চিৎকার করে দৌড়ে এসে তার মায়ের পাশে বসে পড়লো। আমিও তার মায়ের পাশে গিয়ে বসলাম। সবাই মিলে অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কারো কাছে কিছু করার থাকলো না। মুহূর্তের মধ্যে পুলিশ এসে অফিসে জমা হয়ে গেল আর রনিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। কোর্টে সমস্ত সাক্ষ্য প্রমাণ একদম সফল হয়ে গেল আর আদালত তাকে ফাঁসির রায় দিল। আমি সহ বাবা অনেক চেষ্টা করলাম তাকে বাঁচানোর, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। অবশেষে রনির ফাঁসি হয়ে গেল। তার জন্য অনেক কান্নাকাটি করলাম, মনটা অনেক খারাপ হয়ে থাকলো। আর কিছুদিন পর বৃষ্টি আর আমার আবার ধুমধামে করে বিয়ে হলো। আমরা আবার চৌধুরী বাড়িতে চলে গেলাম আর বাবা আমার কোম্পানির মালিক বানাতে চাইলো, কিন্তু আমি বললাম, তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন আমার মাথার উপর তুমিই থাকবা, আমায় পথ দেখাবা। আমার তো বয়স হয়েছে। হয়েছে তো কি হয়েছে? আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আমি এমডি হিসেবে চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে জয়েন হলাম। কিন্তু প্রথম দিন বৃষ্টি আর অফিসে গেল না। সারাদিন অফিসে কাজ করে রাতে বাসায় ফিরলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর রুমে এসে শুয়ে পড়লাম। বৃষ্টি বাবাকে খাবার খাওয়ানো শেষ করে বাবা রুমে গিয়ে ঘুমানোর পর সে রুমে এসে দরজা বন্ধ করে দিল। কি গো স্যার, সারাদিন আজকে তোমায় কাছে পাইনি? কেন, কাছে নিয়ে কি করবে? অনেক কিছু। দূরও। এভাবেই আমরা ভালোবাসার দিনগুলো কাটালাম।